স্ক্রিনটা আসছে? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো। তো রোটেটিং ফ্রেমের আমরা আগের দিন কোরিওলিস ফোর্সের ব্যাপারে বলেছিলাম। আরেকটা ফোর্স আছে, সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। কোন পার্টটা সেন্ট্রিপিটাল ফোর্স আমরা বলি? আগের দিন যে ক্যালকুলেশন করে যে ফোর্সের যে ইকুয়েশনটা বেরিয়েছিল, রোটেটিং ফ্রেমের ফোর্সের ইকুয়েশনটা, তার মধ্যে দেখবে একটা এই টার্ম ছিল, -m ওমেগা ক্রস আর। এই যে টার্মটা বেরিয়েছে, এটা হচ্ছে আমার সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্সটা অবভিয়াসলি একটা ফিকটিসিয়াস ফোর্স, যেরকম ভাবে আমার কোরিওলিস ফোর্সটা হচ্ছিল। কারণ কেন ফিকটিসিয়াস ফোর্স? কারণ এই ফোর্সটাও যেহেতু আমার ফ্রেমটা রোটেট করছে, তাই জন্য আমার তৈরি হচ্ছে। ইট অ্যারাইজেস ডিউ টু দ্য রোটেশন অফ দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস অ্যান্ড অ্যাক্টস অন দ্য পার্টিকেল অ্যাট রেস্ট রিলেটিভ টু দ্য রোটেটিং ফ্রেম। মানে রোটেটিং ফ্রেমের মধ্যে একটা পার্টিকেল রয়েছে, একমাত্র সেই পার্টিকেলটাই কিন্তু বুঝতে পারবে যে তার উপর এই ফোর্সটা কাজ করছে। মানে তুমি একটুখানি এই একটা ইয়ে দেখেছো মনে হয়, ওই সায়েন্স অফ স্টুপিডে দেখাতো, এরকম একটা সিসতে চারটে ছেলে বসে রয়েছে, আর খুব এই এই জিনিসটা খুব স্পিডে গোল হয়ে ঘুরছে, লাস্টে ছেলেগুলো ছিটকে গেল। যখন স্পিডটা অনেক বেশি হয়ে গেল, তখন ছেলেগুলো বাইরের দিকে ছিটকে গেল। দেখেছিলে এটা? একটা সায়েন্স অফ স্টুপিডে একটা এরকম দেখিয়েছিল। এরকম সিসা বলবো না, এটাকে কি বলবো, গোল হয়ে ঘুরে না, ছোট্ট এই খেলনার ইয়েতে পাওয়া, এই মাঠে, খেলার মাঠে পাওয়া যায় ছোট ছোট, ওরকম একটা জিনিস। তো যে একমাত্র এই রোটেটিং ফ্রেমের মধ্যে রয়েছে, তারাই কিন্তু সেন্ট্রিপিটাল ফোর্সটাকে অনুভব করতে পারবে। আচ্ছা, একটু ভুল হলো, সেন্ট্রিপিটাল না, এটা সেন্ট্রিফিউগাল হবে। আই এম ভেরি সরি, এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স হবে, কারণ এটা বাইরের দিকে কাজ করছে। ঠিক আছে, পিটাল ফোর্সটা তো ভেতরের দিকে, যেটার জন্য রোটেশনাল মোশনটা ঘুরছে। আর ফিউগাল ফোর্সটা বাইরের দিকে কাজ করে, মানে আউটটা, মানে রেডিয়া, মানে সেন্টারের অপোজিট দিকে কাজ করে। আর এই সেন্ট্রিফিউগাল ফিউগাল ফোর্সের জন্যই, যে যদি তুমি একটা পাথরকে দড়ি দিয়ে বেঁধে ঘোরাও গোল ইয়েতে, যেমনি দড়িটা ছেড়ে দেবে, পাথরটা ছিটকে যাবে এই সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য। ঠিক আছে? তো তো খেয়াল রাখবে, সেন্ট্রিফিউগাল ফোর্সটা রোটেটিং ফ্রেমের উপরেই, মধ্যে যে পার্টিকেলটা আছে তার উপরেই একমাত্র কাজ করবে। আর সেন্ট্রিফিউগাল ফোর্সের যে ফর্মুলাটা হচ্ছে এইটা, m ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, যদি তোমার সবগুলো সেম ডাইরেকশনে থাকে, তাহলে এটা আমার এই ফর্ম নিয়ে নেবে। দেখে বুঝতে পারছো, সেন্ট্রিফিউগাল ফোর্সের ফর্মুলা হচ্ছে m ওমেগা স্কোয়ার আর ভেক্টর। ঠিক আছে? তো ইনার্সিয়াল ফ্রেমের মধ্যে কোনো সেন্ট্রিফিউগাল ফোর্স থাকবে না, এটা একমাত্র নন ইনার্সিয়াল ফ্রেমেতেই পাওয়া যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার সেন্ট্রিফিউগাল ফোর্সের একটা কেস বলি, যে যেহেতু আমাদের আর্থ, মানে আমাদের যে রোটেট করছে, তো তার জন্য আর্থের মধ্যে থাকা প্রত্যেক পার্টিকেলের উপর সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে। ঠিক আছে? আচ্ছা, এইটা তোমরা পরে লিখে নিও, এটা সেরকম কিছু না, জাস্ট সেন্ট্রিফিউগাল ফোর্সের উপর কিছু পয়েন্টস আছে। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমরা একটু লিখতে পারো, এটা একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে, এটা এখন একটুখানি করতে পারো আমার সাথে। কি বলছে, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ আর্থস রোটেশন or earth's centrifugal force on the acceleration due to gravity on earth's surface? ঠিক আছে, এখানে কি বলছে, যে দেখো, আমাদের আর্থের রোটেশনটা এতটা তো মানে হাই নয় যে আমরা ছিটকে মানে পৃথিবীর বাইরে চলে যাব, কিন্তু এইটা, এই রোটেশনের জন্য কিছু একটা এফেক্ট কিন্তু হবে। কিরকম এফেক্ট হবে সেটা তোমাদের আমি একটু বলি। ধরো ধরো এইটা হচ্ছে আমাদের আর্থ, একটুখানি সাইড হয়ে গেল, সেন্টার হলো না। এইটা হলো আর্থ, এটা ধরো আর্থের সেন্টার। ঠিক আছে, এই অ্যাক্সিস বরাবর আর্থটা রোটেট করছে, আর্থের রোটেশনাল অ্যাক্সিস হচ্ছে এইটা। ঠিক আছে, এই বরাবর আর্থ রোটেট করছে। আহা, জাস্ট এ মিনিট।
এই অ্যাক্সিস বরাবর আর্থটা রোটেট করছে, ঠিক আছে, এটা হচ্ছে আর্থের রোটেশনের অ্যাক্সিস। তাহলে এবার তুমি খেয়াল করে দেখো যে লোকটা পোলের মধ্যে কাছাকাছি থাকবে, যে লোকটা পোলের কাছে থাকবে, এবার আর্থের যেহেতু রোটেশনটা ইউনিফর্ম হচ্ছে, আর্থের রোটেশন তো ইউনিফর্ম, একটা ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে আর্থ রোটেট করছে, ঠিক আছে। তো যে লোকটা পোলের কাছে থাকবে তাকে এই এতটা ডিস্টেন্সে যে টাইমে কভার করছে, যে লোকটা খেয়াল করো ইকুয়েটারে থাকবে, ইকুয়েটার মানে হচ্ছে এই অঞ্চলটায়, যে লোকটা ইকুয়েটারে থাকবে সে খেয়াল করো সে কিন্তু বেশি ডিস্টেন্স কভার করছে ওই একই টাইমে, ঠিক কিনা, সে বেশি সার্কুলার ডিস্টেন্স কভার করছে ওই একই টাইমে। তাহলে এবার আমাকে দেখে বলো যে কোন লোকটার ওপর সেন্ট্রিফিউগাল ফোর্স বেশি এফেক্ট করবে, যে লোকটা পোলে আছে না যে লোকটা ইকুয়েটারে আছে, কোন লোকটার ওপর বেশি সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে। দুটো লোকের মাস সেম, সেম মাসের পাবলিক, কিন্তু কার ওপর সেন্ট্রিফিউগাল ফোর্সটা বেশি হবে, যে পোলের কাছে আছে না যে, নাকি যে, আহা কানেকশন গেল। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্ক্রিনটা এলে বলুন। হ্যাঁ। আচ্ছা, যেটা আমি বলছিলাম, আচ্ছা কোশ্চেনটা কি তোমরা দেখেছিলে? কোশ্চেনটা লেখা লেখা হয়েছিল? এই কোশ্চেন অবধি কি বলতে পেরেছিলাম নাকি কেটে গেছিল তখন? বলেছিলেন। আচ্ছা, কোশ্চেনটা বলছে যে সেন্ট্রিফিউগাল ফোর্স এর জন্য আর্থের রোটেশনের মানে সরি সেন্ট্রিফিউগাল বা আর্থের রোটেশন বা আর্থের ফোর্স জেনারেট হচ্ছে, তার এফেক্ট কি হবে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা জি এর মানের উপর আর্থ সারফেস। তো এটা আমি এইভাবে বলছি যে ধরো এটা আমার আর্থ রয়েছে, আর্থ ধরো আমার ওমেগা ভেলোসিটি দিয়ে রোটেট করছে, একটা লোক পোলের কাছে রয়েছে আর অন্য লোকটা ইকুয়েটরের কাছে রয়েছে। এবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, যে লোকটা পোলের কাছে আছে সে কিন্তু কম ডিস্টেন্স, যেহেতু আর্থ রোটেট করছে সে কিন্তু কম ডিস্টেন্স যে টাইমের মধ্যে ট্রাভেল করছে, ওই একই টাইমের মধ্যে যে লোকটা ইকুয়েটরের কাছে আছে সে বেশি ডিস্টেন্স ট্রাভেল করছে, কারণ আর্থ রোটেট করছে, ঠিক কিনা। তাহলে কার ওপর সেন্ট্রিফিউগাল ফোর্সটা বেশি হবে, এই লোকটার ওপর হবে নাকি এই লোকটার ওপর হবে, মানে ইকুয়েটরের কাছে যে আছে তার ওপর বেশি সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে নাকি যে লোকটা পোলের কাছে আছে তার ওপর সেন্ট্রিফিউগাল ফোর্স বেশি হবে? ইকুয়েটরের কাছে যে লোকটা হ্যাঁ, আছে। তো এবার যদি সেন্ট্রিফিউগাল ফোর্সটা আমার বেশি হয়, সেন্ট্রিফিউগাল ফোর্সটা আমরা জানি বাইরের দিকে কাজ করে, তাহলে এই লোকটার আর জি যেটা আছে সেটা ভেতরের দিকে কাজ করে, তাহলে এই লোকটার ওপর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির মান কি হবে, কম হবে না বেশি হবে, জি ইকুয়েটরে আছে। যে লোকটা ইকুয়েটরে আছে তার ওপর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা জি এর মানটা কম হবে না বেশি হবে উইথ রেসপেক্ট টু দ্যাট অন দ্য পোল? কম হবে। কম হবে, কারণ এই লোক এইখানে খেয়াল রাখবে এর ওপর সেন্ট্রিফিউগাল ফোর্স বেশি কাজ করছে, সেন্ট্রিফিউগাল ফোর্সটা বাইরের দিকে, আর জি যেটা আছে সেটা ভেতরের দিকে আর্থের সেন্টারের দিকে কাজ করে। তো অবভিয়াসলি এই এই ক্ষেত্রে তাহলে এখানে আমি একটা জিনিস বুঝতে পারছি যে জি এর মান যেটা আছে, জি এর মান বা এই অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির মান সেটা ইকুয়েটারে কম হবে আর পোলের দিকে বেশি হবে, যত আমি পোলের দিকে যাব ইকুয়েটার থেকে তত আমার জি এর মানটা বেশি হবে। আর আমরা যেটা লিখি না 9.8, ওটা অ্যাভারেজ ভ্যালু, ওটা কিন্তু আমার জায়গা অনুযায়ী পাল্টায়, ঠিক আছে। তো এটা আশা করছি বুঝতে পারলে এই অবধি। তাহলে চলো আমরা একটু দেখি যে ল্যাটিটিউড ওয়াইজ আমার কত পরিমাণ চেঞ্জ হবে। ল্যাটিটিউড আমি কারণ বলছি, আমরা ধরে নিচ্ছি এইটা তো আমরা ওমেগা ধরেছি, এই ওমেগাটা আমার ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে, ধরে নাও এটা ওয়াই অ্যাক্সিস, আর এইটা আমি ধরে নিচ্ছি এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার আর্থ ধরেছি।
আমি ধরছি একটা পয়েন্ট পি আছে এইখানটায়, এটা হচ্ছে অন দা আর্থ সারফেস, এটা হচ্ছে পয়েন্ট পি। পয়েন্ট পিটা আমার ল্যামডা দূরত্বে রয়েছে, ল্যামডা অ্যাঙ্গেলে রয়েছে উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস। এই ল্যামডাটা কি আমি বলবো হচ্ছে ল্যাটিটিউড। আর পয়েন্ট পি এর যে ডিস্টেন্সটা, পয়েন্ট পি এর এই অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্বটাকে আমি বলবো স্মল আর। পয়েন্ট পি এর ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্বটাকে আমি বলবো স্মল আর। এইটা হচ্ছে স্মল আর। তো তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে এইটাও কিন্তু আমার একটা এরকম সার্কেল তৈরি করছে। আর আহা, হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, এসছে। হ্যাঁ খুব প্রবলেম হচ্ছে আজকে কেন জানি না। কত অবধি বললাম? স্যার ওটা শেয়ার করুন। হ্যাঁ করেছি। স্যার ওই ইকুইটারে যেটা কম হয় ওটা বলছি। হ্যাঁ ওই অবধি, মানে ইকুয়েটারে কম হয় অবধি বলেছিলাম তাই তো। আচ্ছা আমি এখানটায় একটা পয়েন্ট পি কনসিডার করছি আর্থের সারফেসের উপর, যেটা, আর এখানটায় দেখো আমি সেন্টার থেকে আমি এটাকে এক্স অ্যাক্সিস ধরেছি, আর এই পয়েন্টটাকে আমি একটা পি পয়েন্ট ধরেছি যেটা আমার এই এক্স অ্যাক্সিস থেকে ল্যামডা উপরে রয়েছে, ল্যামডাটাকে আমি বলবো ল্যাটিটিউড। আর এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমি বলবো হচ্ছে স্মল আর, এই ডিস্টেন্সটাকে বলবো স্মল আর। আর আর্থের যে রেডিয়াসটা সেটাকে আমি বলবো ক্যাপিটাল আর, আর্থের রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর। আর এই যে ডিস্টেন্সটা, এই লম্বা লাইনটা, এটা হচ্ছে আমার স্মল আর। ঠিক আছে তো? আশা করছি ছবি দেখে তোমরা বুঝতে পারছো, আশা করছি এটা তোমরা ছবিটা দেখে বুঝতে পারছো। তাহলে অন্য কালার করে দিই। এইটা হচ্ছে স্মল আর, আর এইটা হচ্ছে ক্যাপিটাল আর। হ্যালো, কানেকশন আছে? একটু আওয়াজ দিও তো। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আর এইটা হচ্ছে ল্যামডা, ল্যামডাটা হচ্ছে ল্যাটিটিউড, ল্যামডা হচ্ছে ল্যাটিটিউড। ল্যাটিটিউড তোমরা পড়েছো ইয়েতে, জিওগ্রাফিতে, ল্যাটিটিউড লঞ্জিটিউড। তো ল্যামডাটা যেটা হচ্ছে আমার, এই ল্যামডা 0 হচ্ছে ইকুয়েটরকে রিপ্রেজেন্ট করে, খেয়াল রাখবে। ল্যামডা ইকুয়ালস টু 0 রিপ্রেজেন্টস ইকুয়েটর, আর ল্যামডা ইকুয়ালস টু 90 ডিগ্রি রিপ্রেজেন্ট পোলস, ল্যামডা ইকুয়ালস টু পাই বাই 2 এটা রিপ্রেজেন্ট করবে পোলসকে বা মেরুগুলোকে রিপ্রেজেন্ট করবে। আর ল্যামডা 0 আমার ইকুয়েটরকে রিপ্রেজেন্ট করবে। ল্যামডাটা কি? ল্যামডাটা হচ্ছে আমার ল্যাটিটিউড। ঠিক আছে, তো এখানে আমি একটা পার্টিকুলার ল্যাটিটিউডে আমার এই পি পয়েন্টে আমার সেন্ট্রিফিউগাল ফোর্স কত হবে। আচ্ছা তাহলে চলো বার করা যাক। আমরা এখানটায় ধরছি at point P, acceleration due to gravity is given by কি হবে ফর্মুলা? g ভেক্টর, যেহেতু এখানটা এটাকে আমি ভেক্টর হিসাবে ধরবো অ্যাক্সিলারেশনকে, g ভেক্টর ইকুয়ালস টু মাইনাস জি cos lambda i cap প্লাস sin lambda j cap। মাইনাস জি কেন লিখলাম? কারণ এটা আমার কোন দিকে কাজ করছে? এটা আমার নিচের দিকে। জি যেটা আছে পি পয়েন্টে, জি সেটা আমার কোন দিকে কাজ করবে? সেন্টার ও এর দিকে কাজ করবে। এটা হচ্ছে সেন্টার ও এর দিকে আমার কাজ করবে। ঠিক আছে তো? তাই জন্য মাইনাস জি। এবার কেন এটাকে দেখো, এটাকে আমি কম্পোনেন্টে ভেঙে দিয়েছি। এইটা যদি ল্যামডা হয় তাহলে এতটা আমার কি হবে? কস ল্যামডা হবে, ঠিক কি না? আর এতটা আমার ডিসটেন্স কত হবে? সাইন ল্যামডা হবে,
তাই জি যেটা আছে সেটাকে আমি দুটো কম্পোনেন্টে ভেঙে দিয়েছি, একটা হচ্ছে cos ল্যামডা আই ক্যাপ প্লাস sin ল্যামডা জে ক্যাপ। এই জায়গাটা বুঝতে পেরেছো আশা করি? এই জায়গাটা বোঝা গেছে কি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার and the radius vector of point P with respect to center, সেন্টারের রেসপেক্টে বি পয়েন্টের রেডিয়াস ভেক্টর, সেটা কোনটা? সেটা হচ্ছে ও না 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 উইথ রেসপেক্ট টু, সরি নট রেডিয়াস ভেক্টর বলবো না, এটা রেডিয়াস ভেক্টর হবে না, একটু ভুল করলাম, সরি। and the distance of point P from y axis, y axis থেকে পয়েন্ট P এর ডিসটেন্সটা কি? সেটা আমার স্মল আর ভেক্টর হচ্ছে, স্মল আর ভেক্টরটা হচ্ছে আমার y অ্যাক্সিস থেকে পয়েন্ট P এর ডিসটেন্সটা। এবার স্মল আর ভেক্টরটা এবার দেখো 0 থেকে r ওপি যেটা, সেটা হচ্ছে আমার ক্যাপিটাল আর, যেটা রেডিয়াস অফ r। তাহলে আমরা লিখতে পারি এটাকে, স্মল আর ভেক্টরকে আমি কি লিখতে পারি? স্মল আর ভেক্টরকে আমি লিখতে পারি r cos ল্যামডা i ক্যাপ। এটা লিখতে পারি কি পারি না একটু বল? r cos ল্যামডা i ক্যাপ, where r equals to op is the radius of r। দেখো এইটা লেখা যাবে কিনা একটু আমাকে দেখে বলো। r cos ল্যামডা i ক্যাপ স্মল r equals to, কেন বলো তো r cos ল্যামডা হলো, r sin ল্যামডা হলো না কেন? কারণ এই লেন্থটা তো এই লেন্থের সমান না, এই লেন্থটা তো এই লেন্থের সমান, তো এইটা কত হবে? এই ভ্যালুটা কত হবে? এটা r cos ল্যামডা হবে কি হবে না? হ্যাঁ স্যার। তো তাহলে আমার এই স্মল আরটা কি হয়ে গেল? r cos ল্যামডা। এবার যেহেতু ভেক্টর হিসাবে ধরছি তাই আমাকে x অ্যাক্সিস বরাবর নিতে হচ্ছে, তাই জন্য i ক্যাপটা নিলাম। বোঝা গেল আশা করি? ঠিক আছে, তাহলে এখানে আমার r ভেক্টরটা হয়ে গেল r cos ল্যামডা i ক্যাপ, r টা হচ্ছে op which is radius of হ্যাঁ r টা হচ্ছে ক্যাপিটাল r টা হচ্ছে op which is radius of r। The observed value of g, thus the observed value of g taking into account the centrifugal force at point P, তো পয়েন্ট P তে আমার অবজার্ভ ভ্যালু অফ g কি হবে? যদি আমি সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে আমি ধরে নিই, সেটাকে আমি g প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করছি। g প্রাইম হচ্ছে অবজার্ভ ভ্যালু অফ g, নট অ্যাকচুয়াল ভ্যালু অফ g। অ্যাকচুয়াল ভ্যালু অফ g টাকে আমি g ধরলাম, মাইনাস এখানে সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে গুণ করব ওমেগা ক্রস r। আচ্ছা, এখানে ফোর্স না, এটা অ্যাক্সিলারেশনটাকে আমি নিচ্ছি। আচ্ছা, এখানে আমি সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশনটা নিচ্ছি ওমেগা ক্রস r, ঠিক আছে? এখানে আমি লিখে দিতে পারি যে কোনটা কি, এটা হচ্ছে অবজার্ভ ভ্যালু, at P, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, আর এইটা হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন। ঠিক আছে, তো বসিয়ে দাও। বসিয়ে দিলে এবার আমি কি করব, এইগুলোকে ভেক্টর ফর্মে বসাবো। মানে জি এর আমরা কি পেয়েছিলাম, আমি দেখো জি এটা লিখেছিলাম জি ইকুয়ালস টু মাইনাস জি cos ল্যামডা i ক্যাপ প্লাস sin ল্যামডা j ক্যাপ, আর
ওমেগা তো ওমেগাই থাক। আচ্ছা ওমেগাটা কি হবে একটু দেখে বলতে পারবে ছবিটা দেখে? ওমেগা ভেক্টরটার জায়গায় আমি কি লিখবো? ওমেগাটা কোন বরাবর আছে ছবিটা দেখে বলো, ওমেগার ডাইরেকশন কোন কোথায় আছে, কোন অ্যাক্সিস বরাবর ওমেগা কাজ করছে? হয় ওয়াই। তাহলে কি থাকবে? ওমেগা ভেক্টর ইকুয়ালস টু কি হবে? আর সাইন ল্যামডা জে ক্যাপ। আর সাইন ল্যামডা দেবো না, ওমেগা জে ক্যাপ হবে। ওমেগা ভেক্টর ইকুয়ালস টু ওমেগা জে ক্যাপ। আচ্ছা এখানেই লিখে দিই একটুখানি, এখানে একটু লিখে দিচ্ছি সাইডে, ওমেগা ভেক্টর ইকুয়ালস টু ওমেগা জে ক্যাপ। কারণ ওমেগাটা কেবলমাত্র আমার ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, জে বা অন্য অ্যাক্সিস বরাবর নেই, অ্যাজ ওমেগা ইজ অ্যালং ওয়াই অ্যাক্সিস only, as omega is along y axis only, তাই জন্য ওমেগা ইকুয়ালস টু ওমেগা জে ক্যাপ, খেয়াল রাখবে, ঠিক আছে? এটা আমি লিখে দিলাম এখানটায়। তাহলে তাহলে চলো ভ্যালুগুলো বসিয়ে দিই। জি প্রাইমটা কত হচ্ছে চলো দেখা যাক, জি প্রাইমটা কত হচ্ছে দেখা যাক। সবার আগে আমি লিখি জি প্রাইম, which implies জি প্রাইম ভেক্টর ইকুয়ালস টু, জি এর মানটা কি বসবো? মাইনাস জি, জি ভেক্টর যেটা আছে এইটা, এটার ভ্যালু আমি কি বসাবো? মাইনাস জি কস ল্যামডা আই ক্যাপ প্লাস সাইন ল্যামডা জে ক্যাপ, মাইনাস, এটা নিচে লিখছি, মাইনাস ওমেগা জে ক্যাপ, ওমেগা ক্রস আর ক্রস ওমেগা জে ক্যাপ, ব্র্যাকেটে নেব, ক্রস আর, আর ভেক্টরটা কি হয়ে যাবে? আর ভেক্টরটা কি হয়ে যাবে? আর ভেক্টর হয়ে যাবে আর কস ল্যামডা জে ক্যাপ আই ক্যাপ, আর কস ল্যামডা আই ক্যাপ। এবার দেখো ক্রস, এই দুটোকে আগে ক্রস করি, ওমেগা জে ক্যাপ ক্রস আর কস ল্যামডা আই ক্যাপ, এটা আমার কি দেবে? ওমেগা আর কস ল্যামডা আমি একসাথে লিখি। এবার একটু দেখে বলো তো জে ক্যাপ প্লাস আই ক্যাপ কি দেয়? জে ক্যাপ প্লাস আই ক্যাপ কি দেবে? মাইনাস কে, মাইনাস কে ক্যাপ। তাহলে এই জিনিসটাকে আমি এটা লিখতে পারি, ওমেগা জে ক্যাপ প্লাস আর কস ল্যামডা আই ক্যাপ, সেটা হয়ে যাবে মাইনাস ওমেগা আর কস ল্যামডা কে ক্যাপ। কারণ কারণ লিখেই দিই হালকা করে, অ্যাজ জে ক্যাপ ক্রস আই ক্যাপ ইকুয়ালস টু মাইনাস কে ক্যাপ। তারপর কি? তাহলে দাস আমার জি এর ভ্যালুটা কি হয়ে গেল? দাস জি ইকুয়ালস টু জি কে, জি প্রাইম ইকুয়ালস টু যা আছে, এবার একটু ভেঙে দিই, জি কস ল্যামডা, জি কস ল্যামডা আই ক্যাপ মাইনাস জি সাইন ল্যামডা জে ক্যাপ, মাইনাস ওমেগাটাকে আগে লিখছি ওমেগা জে ক্রস, ওমেগা জে ক্রস ওমেগা আর কস ল্যামডা। আচ্ছা মাইনাসটা আছে, মাইনাসে মাইনাসে এক কাজ করি প্লাস করে দিই, দুটো মাইনাস আছে তো মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম, ঠিক আছে? আচ্ছা জে ক্রস কে কি দেবে? আই দেবে, প্লাস আই না মাইনাস আই? প্লাস প্লাস আই, ভেরি গুড। তাহলে এখানটায় হয়ে যাবে আমার, যে এটা যেমন প্রথম পার্টটা যেমন আছে তেমন লিখলাম, এখানটায় আমার হয়ে যাবে প্লাস ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা আই ক্যাপ। এটাও এখানে লিখে দিই অ্যাজ জে ক্রস কে ইকুয়ালস টু আই। তাহলে এই যে যেটা পেলাম, এখানে আমি এক কাজ করি, আই গুলোকে এক জায়গায় নিই, জেটাকে এক জায়গায় নিই, তাহলে আমি কি পাচ্ছি? which is equals to মাইনাস জি কস ল্যামডা। আচ্ছা এখানে মজার ব্যাপারটা হচ্ছে কস ল্যামডাটাকেও চাইলে কমন নেওয়া যেতে পারে, নেবো কি? চলো নিয়ে নিই। তাহলে আমি এখানটায় কস ল্যামডাটাকেও যদি কমন নিই তাহলে পাচ্ছি মাইনাস জি প্লাস ওমেগা, ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা আই ক্যাপ। তারপর আর কি আছে এখানটায়? মাইনাস জি সাইন থিটা, সরি জি সাইন ল্যামডা, ঠিক আছে?
এটা আমি এভাবে লিখলাম। এবার আমি কি করতে পারি, এইটা আমি পেয়েছি, নাও জি প্রাইম পেয়েছি, জি প্রাইমের স্কোয়ার বার করব, জি প্রাইম স্কোয়ার, কারণ আমি মডিউলাস ভ্যালুটা নিতে চাই। জি প্রাইমের স্কোয়ারটা কি হবে, জি প্রাইমের ভেক্টরের সাথে তোমাকে জি প্রাইমকে ডট করতে হবে, জি প্রাইম ভেক্টরের সাথে জি প্রাইমকে ডট করবে, তাহলে তুমি জি প্রাইম স্কোয়ার পাবো। এবার এখানটা তুমি খেয়াল করো, ডট প্রোডাক্ট করলে কি হয়, এই আই এর পার্টটা স্কোয়ার হবে প্লাস এইটার স্কোয়ার হবে, তাহলে আই এর পার্টের স্কোয়ার আমায় কি দেবে, মাইনাস জি প্লাস ওমেগা স্কোয়ার আর cos lambda হোল স্কোয়ার, এটার হোল স্কোয়ার cos স্কোয়ার ল্যামডা, প্লাস এখানটায় আমার কি থাকছে, জি স্কোয়ার সাইন স্কোয়ার ল্যামডা। এটা বের হলো আমার জি প্রাইম স্কোয়ার, হুইচ ইমপ্লাইজ জি প্রাইম স্কোয়ার, তাহলে কত বের হচ্ছে দেখো, জি প্রাইম স্কোয়ার ইকুয়ালস টু, এইটার মধ্যে থেকে তুমি দেখো যদি আমি এটাকে বার করি, ভেঙে দিই এই ভেতরের পার্টটাকে, আমি কি পাবো, জি স্কোয়ার পাবো একটা, জি স্কোয়ার মাইনাস 2g ওমেগা স্কোয়ার আর প্লাস ওমেগা স্কোয়ার আর, এই পুরো জিনিসটার সাথে আমার যাচ্ছে cos স্কোয়ার ল্যামডা প্লাস জি স্কোয়ার সাইন স্কোয়ার ল্যামডা। এই দেখো এখানে একটা জি স্কোয়ার cos স্কোয়ার ল্যামডা বেরিয়ে আসবে, আর এখানে জি স্কোয়ার সাইন স্কোয়ার ল্যামডা বেরিয়ে আসবে, দুটো যোগ করলে আমার কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে আমি এখানে পাচ্ছি জি প্রাইম স্কোয়ার ইকুয়ালস টু, এই পার্টটাকে আর এইটাকে এক করে দিলাম, তাহলে আমি একটা জি স্কোয়ার পেয়ে যাব, জি স্কোয়ার পরে কি থাকলো, মাইনাস 2g ওমেগা স্কোয়ার আর cos স্কোয়ার ল্যামডা প্লাস ওমেগা স্কোয়ার আর cos স্কোয়ার ল্যামডা, এই টার্মটা পড়ে থাকলো। এই দুটোর মধ্যে থেকে দেখো ওমেগা স্কোয়ার আর কমন নেওয়া যেতে পারে এই দুটো ইকুয়েশন থেকে, কিন্তু আমি এক কাজ করি, ওমেগা স্কোয়ার, এটা একটু মাথায় রাখতে হবে, ওমেগা স্কোয়ার আর আমরা কমন নেব না, আমরা এখান থেকে আমরা কি করব, এই দুটোর মধ্যে থেকে আমি এই যে ইকুয়েশনটা আমরা পাচ্ছি, এখান থেকে আমি জি কমন নেব, এই যে দুটো ইকুয়েশন রয়েছে, আচ্ছা কিছু ভুল করছি না তো, দেখে নিয়ে না, ঠিকই আছে, স্কয়ার ল্যামডা মাইনাস এখানে কি কেস হচ্ছে, কি করব, ওমেগা স্কয়ার cos স্কয়ার ল্যামডা আছে, ওমেগা স্কয়ার cos স্কয়ার ল্যামডা আছে, এখান থেকে যদি আমি জি কমন নিই, ও এক সেকেন্ড দাঁড়া, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা আমার তো এই ফর্মে চলে এলো না, ইকুয়ালস টু জি আছে ওমেগা স্কয়ার না, এখানে ওমেগা স্কয়ার আছে, হ্যাঁ এইভাবে করা যাবে না, ওমেগা স্কয়ার যদি আমি cos স্কয়ার ল্যামডাটাকে বাদ দিই, তাহলে কি হচ্ছে, জি মাইনাস এখান থেকে আমি ওমেগা স্কয়ার আর স্কয়ার cos স্কয়ার ল্যামডা কমন নিই, ওমেগা স্কয়ার আর cos স্কয়ার ল্যামডা কমন নিলে আমার পড়ে থাকছে 1 মাইনাস 2g, স্যার হ্যাঁ বলো, বলছি হোল স্কোয়ারের ভাবনাটা একটু ভুল আছে মনে হচ্ছে। দেখছি দাঁড়াবো, হ্যাঁ আমার মনে হচ্ছে কিছু ভুল করেছি, ওহো সরি, হ্যাঁ এটা স্কয়ার করলে এটা টু দি পাওয়ার 4 আর স্কয়ার হবে, তাই ভাবছি কোথায় গন্ডগোল হচ্ছে, তাহলে এখানটায় টু দি পাওয়ার 4 আর স্কয়ার, এবার মিলে যাচ্ছে, এই জায়গাটাই ভুল হচ্ছিল না, এখানে আবার এখানে cos স্কয়ার থাকবে,
এখানে cos স্কয়ার আছে, তাহলে এটা কমন নেওয়া যাচ্ছে না। আচ্ছা দাঁড়াও, আমি একটুখানি এটাকে ঠিক করে করছি। আর এই পার্টটা গেল, এটাকে না ভাঙলে হতো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি, ভুল হচ্ছে। এটাকে ভাঙবো না, এই পার্টটা থেকে একটুখানি কাটো, এই জায়গাটা হবে না। এটাকে ভাঙবো না, এটাকে এখানটায় ভাঙা চলবে না। করতে হবে কি, এই অবধি গেল তো, এই অবধি যাওয়ার পর এটাকে আমি লিখতে পারি কি, আমি এখানে একটা কাজ করতে পারি। হ্যালো, কানেকশন আছে তো? একটু আওয়াজ দিও তো। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে একটা কাজ করতে পারি, এই স্টার্টিং পয়েন্টে আমি জি মাইনাসকে কমন নিয়ে নিই। এখানে আমি স্টার্টিং এ মাইনাসকে কমন নিয়ে নিই। যদি মাইনাসকে কমন নিয়ে নিই তাহলে খেয়াল করো এটা মাইনাস হয়ে যাবে। এইভাবে করতে হবে। এখানে একটু ভুল করেছি, এই যে দুটো পার্ট আছে আমি মাইনাসটাকে কমন নিয়ে নিলাম, কারণ এখানেও একটা মাইনাস আছে তো, তাই এখানে মাইনাসটাকে কমন নিয়ে নিলাম। এই ভেতরের পার্টটা মাইনাস হয়ে গেল। এবার এইটা পুরোটা স্কোয়ার প্লাস এইটার পুরোটা স্কোয়ার হবে, তাহলে এই দুজনের যদি আমি স্কোয়ার করি তাহলে আমি এখানে এরকম জিনিস পাচ্ছি, মাইনাস জি মাইনাস ওমেগা স্কোয়ার আর হোল স্কোয়ার কস স্কোয়ার ল্যামডা প্লাস জি সাইন স্কোয়ার ল্যামডা, এই টার্মটা পাচ্ছি। এই যে টার্মটা আমি যেটা পেলাম এখানটায়, এই টার্মের মধ্যে থেকে যদি আমি দেখি, আমি কি করতে পারি, এইখান থেকে আমি জি কে বাইরে নিয়ে আসতে পারি। যদি আমি জি কে বাইরে নিয়ে আসি তাহলে কি পাবো, জি প্রাইম স্কোয়ার ইকুয়ালস টু, এই ভেতরের টার্মটা থেকে আমি জি কে বাইরে নিয়ে আসতাম, তাহলে জি বাইরে গেল, যেহেতু স্কোয়ার আছে তাই জন্য জিটা বাইরে গেলে জি স্কোয়ার হয়ে যাবে। এই টার্মটা থেকে আমি এইভাবে জিটাকে বাইরে নিয়ে আসবো, জি স্কোয়ার কস স্কোয়ার ল্যামডা, ভেতরে তাহলে কি পড়ে থাকছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর জি বাইরে নিয়ে এসেছি, তো এখানে আমার এই বাইরে এখানে জি থাকবে না, এখানে নিচে একটা জি চলে আসবে, এটা হোল স্কোয়ার প্লাস জি স্কোয়ার সাইন স্কোয়ার ল্যামডা। ঠিক আছে, এটা গেল। এবার তুমি দেখো এইখানটায় আমি করব কি, আমি এখানটায় বাইনোমিয়াল অ্যাপ্লাই করব। এই পয়েন্টটায় আমি করব কি, বাইনোমিয়াল অ্যাপ্লাই করব। বাইনোমিয়াল করলে আমার কি হয়ে যাবে, which implies g prime square equals to g square cos square lambda। বাইনোমিয়াল অ্যাপ্লাই করলে হয়ে যাবে 1 minus 2 omega square r by g। এখানে বাইনোমিয়াল থিওরেম অ্যাপ্লাই করলাম, তাহলে আমার এই জিনিসটা হয়ে গেল প্লাস g square sin square lambda। এখানটায় লিখে রাখবো অ্যাপ্লাইং বাইনোমিয়াল। এই জায়গাটা বুঝতে পারলে তো, এই স্কোয়ারটাকে নামিয়ে দিবি বাইনোমিয়াল। তাহলে এখানটা এইবার দেখো, এবার যদি আমি এটাকে গুণ করে দিই তাহলে আমার কি হচ্ছে, আমার এই জি স্কোয়ার সাইন স্কোয়ার ল্যামডা আর জি স্কোয়ার কস স্কোয়ার ল্যামডা এটা যোগ হয়ে 1 হয়ে যাবে। এবার যদি আমি এটাকে এই ভেতরের পার্টটাকে গুণ করে দিই তাহলে আমি পাচ্ছি কি, জি বার স্কোয়ার জি প্রাইম স্কোয়ার ইকুয়ালস টু, আমার শুধু পড়ে থাকবে জি স্কোয়ার, এখানটায় শুধু জি স্কোয়ার পড়ে থাকবে, আর কি পড়ে থাকবে মাইনাস, এখানে জি যেহেতু আছে জি স্কোয়ারটা আমার এখানে গুণ হচ্ছে, তার ফলে আমার উপরে আমার একটা জি টার্ম আসবে, তাহলে জি স্কোয়ার বাই 2 ওমেগা স্কোয়ার আর জি, হ্যাঁ 2 ওমেগা স্কোয়ার আর জি, আর এখানে cos স্কয়ার ল্যামডা আছে তাই জন্য একটা cos স্কয়ার ল্যামডা চলে আসবে। ঠিক আছে,
এবার আমি কি করব, এই দুটোর মধ্যে দেখো জি কমন নেওয়া যেতে পারে। তার আগে আমি একটা কাজ করি, এখানে জি স্কোয়ারটাকে তুলে দেবো। জি প্রাইম যদি করি তাহলে জি প্রাইমটা আমার কি হয়ে যাবে, অবভিয়াসলি জি স্কোয়ার মাইনাস 2 ওমেগা স্কোয়ার আর জি 2 ওমেগা স্কোয়ার আর জি cos স্কোয়ার ল্যামডা টু দি পাওয়ার হাফ। আবার একটা বাইনোমিয়ালের সুযোগ আসছে। আচ্ছা, এই দুটোর মধ্যে যদি আমি জি কে কমন নিয়ে নিই তাহলে আমার কি হয়ে যাবে, জি প্রাইম ইকুয়ালস টু জিটাকে আমি একটা জি কে বাইরে নিয়ে এসেছি, জি স্কোয়ার কে বাইরে এনেছি, খেয়াল রাখবি। জি স্কোয়ার কে যদি বাইরে আনি তাহলে আমার এটা জি হয়ে যাবে, যেহেতু এটা আমার ভেতরে হাফের মধ্যে রয়েছে। এই দুটোর মধ্যে থেকে জি স্কোয়ার কে বাইরে এনেছি, তাহলে প্রথমটা থাকছে 1 2 ওমেগা স্কোয়ার আর জি স্কোয়ার কে বাইরে এনেছি, তাহলে আমার এখানটায় নিচে আবার একটা জি চলে আসবে, cos স্কোয়ার ল্যামডা হোল টু দি পাওয়ার হাফ। আবার বাইনোমিয়াল করবো, এই হাফটা নেমে আসবে, 2 2 কেটে যাবে, which implies g prime equals to g into 1 minus এই হাফটা নামলো, 2 2 কেটে গেল, 1 minus ওমেগা স্কয়ার r by g cos lambda। g টা গুণ করে দাও, which implies g prime, আচ্ছা এখানেও লিখে রাখবো বাই বাইনোমিয়াল, which implies g prime টা এবার দেখো কি বের হচ্ছে, জিটা গুণ করে দাও, তাহলে g মাইনাস ওমেগা স্কয়ার আর cos স্কয়ার ল্যামডা। এটা হচ্ছে আমার ফর্মুলা, যে পরিমাণ করে আমার চেঞ্জ হবে। এইটা হচ্ছে আমার অবজার্ভড ভ্যালু অফ g। এটা হচ্ছে আমার অবজার্ভড ভ্যালু অফ g এট পয়েন্ট। observed value of g at latitude lambda। আচ্ছা তোমাকে ধরো, আচ্ছা r টা আমরা জানি, r এর ভ্যালু কত হয় নরমালি পৃথিবীর ক্ষেত্রে, 6400 কিলোমিটার, তাই কি না? মনে আছে তো? এই ভ্যালুগুলো মাথায় রাখবে। r এর ভ্যালু হচ্ছে 6400 কিলোমিটার, রেডিয়াস অফ r। আর যদি আমি ওমেগা বার করতে দিই, সেটা কি করে বার করবে? অ্যান্ড বলো তো ওমেগাটা কি হয়, ওমেগাটা কি করে বার করবে? বলতে পারবে কেউ ওমেগাটা কি করে বার করবো, অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ আর্থ রোটেশন? আচ্ছা আর্থের রোটেশনের টাইম পিরিয়ড কত? একটা পুরো পাক ঘুরতে, গোল হয়ে ঘুরতে কত টাইম লাগে? বলো কত? পুরো একটা রাউন্ড মানে একটা চক্কর খেতে আর্থের কত টাইম লাগে? রোটেট করতে কত টাইম লাগে? কি হলো, এটা বলতে পারবে না? একবার পুরো আর্থকে এরকম ভাবে গোল হয়ে রোটেট করতে কত টাইম লাগে? 2 পাই বাই ওমেগা। আরে দূর তারিখ, আমি তো ওমেগা বার করতে বলেছি। ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই টি। টাইমটা জানো না? একটা পুরো পাক খেতে পৃথিবীর কত টাইম লাগবে? পৃথিবীর ফুল একটা রোটেশন করতে কত টাইম লাগে? 24 ঘন্টা লাগে না? এটা বলতে এত টাইম লাগছে কেন? পৃথিবীর একটা গোল হয়ে ফুল পাক খেতে কত টাইম লাগে? 24 ঘন্টা। আর সম্পূর্ণ সূর্যকে পরিক্রমণ করতে কত টাইম লাগে? রেভলিউশনের টাইম কত? 365 দিন। আর বাচ্চা 0.4 অ্যাকচুয়ালি, নাকি ওরা, আমি যাই হোক। আর এইটা একটা রোটেট করতে কত টাইম লাগবে? 24 ঘন্টা লাগবে। তো এইটা তোমাদের সবসময় তুমি খেয়াল করো, আর্থের জন্য ওমেগা তুমি অল টাইম বার করতে পারবে। ওমেগা ইকুয়ালস টু, তুমি একদম এই ফর্মুলাটা ফেলবে, 2 পাই বাই 24
আওয়ার 1 ঘন্টায় 60 মিনিট থাকে, 60 মিনিটে 60 সেকেন্ড থাকে। এইটা বসাবে, ক্যালকুলেটরে ফেলবে। এটার ভ্যালু সম্ভবত, দাঁড়াও আমি দেখে বলে দিই, এটার ভ্যালু তোমার মনে হয় এরকম কিছু বেরোবে, না এখানে লেখা নেই আমার কাছে। তো এইভাবে সবসময় এত রেডিয়ান, আচ্ছা এটা হচ্ছে এটার ইউনিট হবে রেডিয়ান পার সেকেন্ড, এটার ইউনিট হবে রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে? তো 2 পাই বাই 24 ইন্টু 60 ইন্টু 60, খেয়াল থাকবে ওমেগাটা এইভাবে বার করতে হয়। তোমাকে কিন্তু ওমেগা দেওয়া থাকবে না পৃথিবীর ক্ষেত্রে, তোমাকে কিন্তু এই ফর্মুলাটা বসিয়ে বার করে নিতে হবে, খেয়াল থাকবে তো। পৃথিবীর ক্ষেত্রে কিন্তু ওমেগা দেওয়া থাকবে না, তোমাদেরকে কিন্তু এই ফর্মুলাটা ইউজ করে বার করে নিতে হবে। আর এটাও মাথায় রাখবে, অনেক সময় হয়তো আর্থের রেডিয়াসও দেওয়া থাকবে না, এটাকেও মাথায় রাখতে হবে। নরমালি আর্থের রেডিয়াস দেওয়া থাকে, তাও এটা মাথায় রাখবে 6400 কিলোমিটার, সহজ জিনিস। ঠিক আছে? এই অবধি আশা করছি কারোর কোনো অসুবিধা নেই, বুঝতে পারলে তো? 2 pi r হবে। হ্যাঁ 2 pi r by d না, কি কোনটা? ওমেগা। না না 2 পাই আর কেন হবে? ওমেগা কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তো, বা অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা 2 পাই বাই টি হয় সব সময়। কারণ তুমি ভেবে দেখো কোনো একটা জিনিসকে, আচ্ছা ওমেগাটা কি খেয়াল করে দেখবে, ওমেগা ইকুয়ালস টু ডেল্টা থিটা বাই ডেল্টা টি, ঠিক কি না? ডেল্টা থিটা বাই ডেল্টা টি। এবার একটা জিনিসকে ফুল চক্কর খেতে, তাহলে তার অ্যাঙ্গেল কত চেঞ্জ হবে? অ্যাঙ্গেল কত চেঞ্জ হবে? 2 pi 2 পাই। 360। তাহলে ডেল্টা থিটা আমার এটার ক্ষেত্রে পূর্ণ চক্কর ক্ষেত্রে 2 পাই হচ্ছে, আর টাইমটা হচ্ছে 1 টাইম পিরিয়ড দ্যাট ইজ টি, তাহলে ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই ক্যাপিটাল টি না? বুঝা গেল তো? হ্যাঁ। তো যদি আমি টাইম পিরিয়ডটা জানি রোটেশনের ক্ষেত্রে, তাহলেই আমি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বার করে দিতে পারি। ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, এটা খেয়াল রাখবে, এই ফর্মুলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওমেগা ইকুয়ালস টু পৃথিবীর ক্ষেত্রে অ্যাঙ্গুলার ভেলোসিটি ফর রোটেশন অফ আর্থ। আচ্ছা চলো তাহলে এটা তো গেল। আচ্ছা জি এর ভ্যালুটা আমার সবসময় কিরকম হয় এটা একটুখানি খেয়াল রাখতে হবে। Thus acceleration due to gravity is maximum at the poles কেন? lambda equals to pi by 2 and cos lambda কি হয়ে যাবে তাহলে? cos lambda equals to 0, cos 90 is 0. Thus observed value g prime equals to g minus কি ছিল আমাদের? omega square r cos square lambda, cos lambda 0 বসিয়ে দাও, তাহলে equals to g এর সমান হয়ে যাবে। and এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, and acceleration due to gravity is minimum at the equator, কেন? কারণ ইকুয়েটরে ল্যামডা 0 হবে and cos lambda কি হয়ে যাবে? cos lambda কত হবে? 1। 1 thus g prime যেটা সেটা আমার হয়ে যাবে g minus omega square r cos square lambda equals to g minus omega square r। তা এই জন্য acceleration due to gravity আমার ইকুয়েটরে মিনিমাম হবে, আর acceleration due to gravity will be greater at poles, will be maximum at poles. Third point, acceleration due to gravity will decrease, sorry, acceleration due to gravity
will decrease as one moves from the equator to the poles. Sorry, উল্টো বললাম, from the poles to the equator. ঠিক আছে, তো এইটা ছিল আমাদের কিভাবে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি আর্থের রোটেশনের জন্য বা সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য কিভাবে বিহেভ করে। খুবই ইম্পর্টেন্ট, এইটাকে ভালো করে প্রিপেয়ার করবে। ঠিক আছে, এটাকে আমি একটু মার্ক করে দিই, কোশ্চেনটাকে ইম্পর্টেন্ট, এটাকে ইম্পর্টেন্ট হিসাবে মার্ক করে দিচ্ছি। ঠিক আছে, এটা ভালো করে তৈরি করবে, এটা বড় প্রশ্নতে আসতে পারে, প্রায় 4 থেকে 5 নম্বরের প্রশ্ন এটা আসতে পারে, 4 মার্কস। ঠিক আছে, চলো এবার আমরা সে কোরিওলিস ফোর্স কিরাম হবে আর্থের রোটেশনের জন্য সেটা আমরা দেখব। কোরিওলিস ফোর্স, পরের টপিকটা যাই। আগেরটা আশা করছি কারোর কোনো অসুবিধা নেই। ডিউ টু আর্থ রোটেশন। আচ্ছা, এইটার দুটো কেস হবে। একটা কেস হবে when the particle, কেস 1, কেস 1টা কখন হবে, যখন পার্টিকেলটা, when a particle is moving on the surface of the earth, on the surface of earth। আর আরেকটা কেস হবে ফর এ ফ্রি ফলিং পার্টিকেল, যখন পার্টিকেলটা ফ্রি ফল করবে তখনকার একটা কেস হবে। আর কেস 1টা হচ্ছে যখন পার্টিকেলটা আমার আর্থের সারফেসে মুভ করছে। ঠিক আছে, এটা হচ্ছে কোরিওলিস ফোর্স ডিউ টু আর্থ রোটেশন, কেস 1টা চলো করা যাক। চলো একটু ছবিটা এঁকে নিই। এক্ষেত্রে আমরা করব কি, ঠিক আছে, এটা ধরো আমার আর্থ রয়েছে। এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এই পয়েন্ট আছে, এটা একটু বড় ভাগ করে আঁকবো, বড় করা যায়। বড় করতে গেলেই গন্ডগোলটা হয়। যাই হোক, মোটামুটি আঁকার চেষ্টা করলাম। এটা হচ্ছে আমার আর্থের সারফেস। আমি এইখানটায় একটা পয়েন্ট নিচ্ছি, পয়েন্ট দেখে রাখো, এইটা হচ্ছে আমার পয়েন্ট পি। পয়েন্ট পিটা আমার ল্যামডা ল্যাটিটিউডে রয়েছে, ঠিক যেরকম আগে আমরা করলাম ল্যামডার ল্যাটিটিউডে রয়েছে। পয়েন্ট পিটা আমার ল্যামডা ল্যাটিটিউডে রয়েছে, ল্যাটিটিউডটা হচ্ছে ল্যামডা, এটা হচ্ছে আমার পয়েন্ট পি। আচ্ছা, পয়েন্ট পিটার এখানটায় আমি একটা জিনিস আঁকছি, ভালো করে দেখবে। অ্যাক্সিস গুলো কিরকম আঁকছি দেখো, এই বরাবর হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এই বরাবর হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এই বরাবর হচ্ছে আমার জেড অ্যাক্সিস, আর এক্স অ্যাক্সিসটা আমার হবে এই বরাবর, দ্যাট ইজ অন দ্য সারফেস। এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। এক্স ওয়াই জেড অ্যাক্সিসটা কি তোমরা বুঝতে পারছো? একটুখানি দেখো এখানটায়, একটু ভালো করে আঁকতে হবে। এইটা আঁকাটা মুশকিল হয়ে যাচ্ছে, এবার ঠিক আছে। এটা ওয়াই অ্যাক্সিস আর এটা এক্স অ্যাক্সিস।
ঠিক আছে, ছবিটা দেখে বলো বুঝতে পারছো কিনা। আর ওমেগার ডাইরেকশনটা কোন দিকে আছে, এইটা হচ্ছে আমার ওমেগার ডাইরেকশন। তুমি যদি আহা এক্সট্রা একটু দেখিয়ে আনতে হতো। এটা হচ্ছে ওমেগা ডাইরেকশন। আর এটা হচ্ছে আচ্ছা, আশা করছি ছবিটা তোমরা বুঝতে পারছো। আমি এখানটা একটু কিছু পয়েন্টস আমি লিখে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এক্স আর ওয়াই যেটা আছে এটা আমার সারফেস অফ দ্য আর্থের মধ্যে রয়েছে, ঠিক আছে? তো খেয়াল রাখবে, হেয়ার x and y axis are on the surface of earth, whereas z axis is perpendicular to the surface of the earth. চলো কি জিনিসটা বলছি আরেকবার দেখে নাও তোমরা। এখানটায় ছবিটা তোমরা যদি দেখো, এক্স আর ওয়াই যেটা আছে, এক্স আর ওয়াইটা কিন্তু আমার আর্থের সারফেসের মধ্যে পড়ছে, যেখানটায় জেড অ্যাক্সিস যেটা আছে সেটা আমার পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অফ আর্থে রয়েছে, ঠিক আছে? তো মানে জেড অ্যাক্সিসটা হচ্ছে উপরের দিকে, আকাশের দিকে যাচ্ছে। এবার দেখো, এবার বুঝতে পারছো কিনা আমায় বলো। এক্স আর ওয়াইটা হচ্ছে আর্থের সারফেসে রয়েছে, মানে আমরা যেরকম রাস্তায় হাঁটি সেই রাস্তার মধ্যে এক্স আর ওয়াই অ্যাক্সিসটা রয়েছে, কিন্তু জেড অ্যাক্সিসটা আকাশের দিকে মুভ করা আছে। তোমরা তাহলে বুঝতে পারছো তো জিনিসটা কিরকম হচ্ছে? একটু বলো। হ্যাঁ, এবার তাহলে ওমেগাটা কোন অ্যাক্সিস বরাবর রয়েছে, ওমেগাটা কোন প্লেনে রয়েছে, এটা একটুখানি বলতে পারবে কি ছবি দেখে? খেয়াল করে দেখো, ওমেগাটা আমার ওয়াই আর জেড প্লেনের মধ্যে রয়েছে, আর এক্স প্লেনটা কিন্তু উল্টো দিকে রয়েছে। খেয়াল করে দেখো, এক্স প্লেনটা হচ্ছে ওয়াই আর জেড এর সাথে পারপেন্ডিকুলার। ওমেগাটা যেটা আছে, ওমেগাটা কিন্তু আমার ওয়াই আর জেড প্লেনের মধ্যে রয়েছে। হেয়ার the angular velocity omega is along y z plane, is along y z plane, y z plane বরাবর আমার রয়েছে ওমেগাটা, ঠিক আছে? এই কিছু পয়েন্টস আমি লিখে দিলাম। এবার আমি করব কি, এবার আমি এখানটায় আমরা ক্যালকুলেট করব পি পয়েন্টে আমার কোরিওলিস ফোর্স কত হচ্ছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে লিখছি, কনসিডার এ পার্টিকেল at point P is moving on the surface of the earth সারফেস অফ দ্য আর্থ বলতে এক্ষেত্রে কি কোন প্লেনটাকে বোঝানো হচ্ছে বলো তো একটুখানি? সারফেস অফ দ্য আর্থ বলতে কোন প্লেনটা? ওয়াই জেড। হ্যাঁ, জেডটা কোথায় বললাম? জেডটা উপরে বললাম না আকাশের দিকে আছে? আর্থের সারফেস রাস্তাটা কোনটা, কোন প্লেনটা হবে? জেড আকাশের দিকে মুখ করে রয়েছে, এক্স ওয়াই। তোমাদের আরেকটু ছবিটা এঁকে দেখাই। এই হচ্ছে পৃথিবী, আমি এইখানে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে? তো এই পি পয়েন্টে আমি দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে পি পয়েন্ট। এই বরাবর এক্স অ্যাক্সিস আছে, এই বরাবর ওয়াই অ্যাক্সিস আছে, জেড অ্যাক্সিসটা বাইরের দিকে, মাথার আকাশের দিকে আছে। এবার বুঝতে পারছো কি পারছো না বল? এবার বুঝতে পারছো তো ছবিটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এক্স অ্যাক্সিসটা এক্স আর ওয়াই প্লেনে হচ্ছে আর্থের সারফেসে পড়ছে, জেডটা আমার আকাশের দিকে রয়েছে,
ঠিক আছে? তো সেই অবস্থায় তাহলে সারফেস অফ দ্য আর্থ সেটাকে আমি লিখে দিচ্ছি এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেন। Particle point P moving on the surface of the with velocity v. তাহলে ভেলোসিটি v টাকে কি লিখতে পারি আমি? v vector equals to I cap vx plus j cap vy plus 0k cap। 0k cap কেন? as vz, কোনো কম্পোনেন্ট আমার z বরাবর নেই, উপরের দিকে কোনো ভেলোসিটি নেই, আমার ভেলোসিটিটা কোন দিকে আছে? x y বরাবর আছে। তাহলে আমি এটাকে এইভাবে লিখব I cap x plus j cap vy plus 0k cap। ঠিক আছে তো? ঠিক আছে, এটাকে আমি কিভাবে লিখতে পারি? or which is equals to v vector equals to I cap x dot plus j cap y dot লেখা যেতে পারে, ডট হিসাবে লিখতে পারি। x ডট মানে কি? dx dt, y ডট মানে হচ্ছে dy dt। y ডট হচ্ছে dy dt, এগুলো খেয়াল রাখবে কিন্তু, ঠিক আছে তো? the angular velocity of earth is given by না বলে is written as, can be written as অ্যাঙ্গুলার ভেলোসিটিকে কিভাবে লিখতে পারি? ওমেগা ভেক্টর ইকুয়ালস টু, আচ্ছা অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কোন কোন প্লেনে আছে আমি একটু আগে উপরে লিখে দিয়েছি। অ্যাঙ্গুলার ভেলোসিটিটা আমার ওয়াই জেড প্লেনে রয়েছে, দেখো এখানে লেখা রয়েছে ওমেগা ইজ অ্যালং ওয়াই জেড প্লেন। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে আমি কি লিখতে পারি? ইকুয়ালস টু ওমেগা জে ক্যাপ প্লাস ওমেগা ওমেগা জে লিখবো না, ওমেগা এক্স জে, ওমেগা এক্স বলছি, সরি জে ক্যাপ, তো ওমেগা ওয়াই জে ক্যাপ প্লাস ওমেগা জেড কে ক্যাপ। এবার ওমেগা ওয়াই আর ওমেগা জেটা কত হবে? তুমি যদি খেয়াল করে দেখো, আমি যে ছবিটা এঁকেছিলাম সেই ছবিটাকে আমি এখানটায় আরেকবার আঁকছি। এইটা হচ্ছে আমার ওমেগা প্লেন, এটা ওমেগা, এইটা হচ্ছে আমার এক্স, এইটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার জেড, এটা হচ্ছে আমার জেড। আর তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, জেড অ্যাক্সিস যেটা আছে সেটা আমার এইটার সাথে ল্যামডা অ্যাঙ্গেল করে রয়েছে, ঠিক কি? জেড অ্যাক্সিসটা হরিজন্টালের সাথে ল্যামডা অ্যাঙ্গেল করে রয়েছে, তোমরা একটু ছবিতে দেখে নাও। জেড অ্যাক্সিসটা হরিজন্টালের সাথে ল্যামডা অ্যাঙ্গেল করে রয়েছে, ল্যামডাটা হচ্ছে আমার ল্যাটিটিউডটা, ঠিক আছে তো? তাহলে আমার জেড আর ওমেগার মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে দেখে বলো। জেড আর ওমেগার মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে? পাই বাই 2 মাইনাস ল্যামডা হবে কি হবে না? লেখা যাবে তো এটা? হ্যাঁ স্যার। তাহলে এবার দেখে বলো ওমেগা ওয়াইটাকে আমি কি লিখতে পারি? which implies ওমেগা ভেক্টরকে আমি লিখবো ওমেগা ওয়াই এর জায়গায় আমি লিখবো, দেখো ওয়াইটা আমার এই বরাবর আছে, এটা পাই বাই 2 আছে, আর ওয়াইটা এই বরাবর আছে, তাহলে ওমেগা ওয়াইটাকে লিখবো ওমেগা sin পাই বাই 2 মাইনাস ল্যামডা জে ক্যাপ, এটা হচ্ছে ওয়াই এর জায়গায়, প্লাস ওমেগা জেড এর সাথে দেখো অ্যাঙ্গেলটা পাই বাই 2 মাইনাস ল্যামডা, তাহলে ওমেগা cos পাই বাই 2 মাইনাস ল্যামডা কে ক্যাপ। এবার দেখো sin পাই বাই 2 মাইনাস ল্যামডা, এবার দেখো এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে বলো তো? পাই বাই 2 মাইনাস ল্যামডা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, ফার্স্ট কোয়াড্রেন্টে অল সাইন tan cos, মানে সবগুলোর এক থাকবে, মানে মাইনাস সাইন আসবে না। তাহলে এটা আমার চেঞ্জ করলে আমার কি হয়ে যাবে? ওমেগা ভেক্টর ইকুয়ালস টু, এটা তোমরা মনেও রাখতে পারো, ওমেগা ভেক্টর ইকুয়ালস টু ওমেগা cos ল্যামডা sin I ক্যাপ প্লাস ওমেগা sin ল্যামডা j ক্যাপ।
সরি আই ক্যাপ বললাম, এটা জে ক্যাপ হবে, সরি জে ক্যাপ, আর এটা হবে কে ক্যাপ। বলো বুঝতে পারলে তো? এইটাকে তোমরা মনেও রাখতে পারো, কারণ আমরা যখনই আমরা এই উপরের মতো ছবি নেব তখনই মাথায় রাখবে যে এইটা, আর এটাই নর্মাল, এইটাই দেবে, তোমরা এটা মাথায় রাখতে পারো যে এইটা বেরোবে ওমেগা কস ল্যাম্বডা জে ক্যাপ প্লাস ওমেগা সাইন ল্যাম্বডা কে ক্যাপ। তাহলে এবার আমার কোরিওলিস ফোর্সটা কত হচ্ছে? দাস কোরিওলিস স্যার, ফোর্স, হ্যাঁ বলো। স্যার বলছি একটু মাইকটা অফ করতে বলবেন, এই যে হ্যাঁ হ্যালো, আচ্ছা একজন মাইক চালিয়ে আছে সে অনেকক্ষণ ধরে। হ্যালো হ্যালো, কার মাইকটা অন আছে? হ্যালো, কার মাইকটা একটু অন আছে, একটু অফ রাখবে? আর কি রোহিত পাসি? হ্যাঁ হ্যালো রোহিত, শোনা যাচ্ছে? হ্যাঁ একটু মাইকটা অফ রেখো না, এই মাইকটা অফ কর, অনেকক্ষণ ধরে বলছি সবাই। একটু আওয়াজ আসছে তো, মাইকটা একটু অফ করা। এই দেখো একটা মাইকের সুইচ আছে, একটু মাইকটা একটু অফ রাখার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হয়েছে, মাইক অফ হয়েছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমি করব কি, এইটা যেটা আমরা পেলাম, এবার আমরা কোরিওলিস ফোর্সটা দেখবো। তাহলে দাস দ্য কোরিওলিস ফোর্স ইজ গিভেন বাই, ফর্মুলা কি ছিল কোরিওলিস ফোর্সের? এফ কোরিওলিস ফর্মুলাটা কি ছিল মনে করো, মাইনাস 2m ওমেগা ক্রস ভি, ব্যাস তোমরা ওমেগার ভ্যালুটা জানো, ভি এর ভ্যালুটা জানো, বসিয়ে দাও, হুইচ ইজ ইকুয়ালস টু মাইনাস 2m ওমেগা ক্রস ভি। এটাকে এইভাবে ক্রস প্রোডাক্টের ফর্মে লেখো, আই জে কে, ওমেগাটা আমার ওমেগার এক্স কম্পোনেন্ট 0, খেয়াল করবে, ওয়াই কম্পোনেন্টটা কি আছে ওমেগা কস ল্যাম্বডা, আর ওমেগার জেড কম্পোনেন্টটা কত আছে ওমেগা সাইন ল্যাম্বডা, আর ভি এর এক্স কম্পোনেন্টটা হচ্ছে আমার এক্স ডট, আর ওয়াই যে কম্পোনেন্টটা হচ্ছে ওয়াই ডট, এইটা 0। এইটা হচ্ছে আমার, এইটা হচ্ছে আমার ফর্মুলা, বসিয়ে দাও। এরপর আর কিছুই নেই, এরপর ক্যালকুলেট করে দাও। তাহলে ক্যালকুলেট করলে আমরা কি পাবো, ক্যালকুলেট করে দেখো কি পাওয়া যাচ্ছে, which is equals to minus 2m, minus 2m টা কমন নিলাম, minus y dot omega sin lambda I cap, তারপর প্লাস x dot omega omega sin lambda j cap, মাইনাস নিচে লিখছি মাইনাস x dot omega cos lambda k cap। দেখো যদি কিছু ভুল করি আমায় বলো, ঠিক আছে? এইটা আমার বেরোচ্ছে। এখানটায় আমি একটা কাজ করতে পারি কি, ওমেগাটা সবার মধ্যে থেকে কমন নিয়ে নিতে পারি, কারণ সবার সাথে ওমেগা কমন আছে। তাহলে মাইনাস 2m ওমেগাটা কমন নিয়ে নিলাম। এখানটায় আমার থাকছে মাইনাস y ডট সাইন ল্যাম্বডা i ক্যাপ, তারপর কি আছে, আচ্ছা আরেকটা কাজ করা, হ্যাঁ, প্লাস x ডট সাইন ল্যাম্বডা j ক্যাপ, মাইনাস x ডট cos lambda k cap। ঠিক আছে, তা এইটা আমার কোরিওলিস ফোর্সের ফর্মুলাটা বেরোলো, ফাইনাল ফর্মুলাটা। আচ্ছা তাহলে ম্যাগনিটিউড কত হবে, এটা আমার ভেক্টর ফর্ম বেরোলো, ম্যাগনিটিউড অফ কোরিওলিস ফোর্স, ম্যাগনিটিউড অফ কোরিওলিস ফোর্স কত হবে, মডিউলাস অফ এফ, চলো এটাকে সি দিয়ে রিপ্রেজেন্ট করি,
কি হবে, এটা তো যেমন আছে থাকছেই, ম্যাগনিটিউড করছি বলে আমার কি হয়ে যাচ্ছে, সব মাইনাস গুলো প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 2m ওমেগা আই জে কে যতগুলো টার্ম আছে সবগুলো স্কোয়ার হবে, মাইনাস গুলো প্লাস হয়ে যাবে, তাহলে y ডট স্কোয়ার সাইন স্কোয়ার ল্যামডা প্লাস x ডট স্কোয়ার সাইন স্কোয়ার ল্যামডা প্লাস x ডট স্কোয়ার কস স্কোয়ার ল্যামডা। এই পুরো জিনিসটা হোল টু দি পাওয়ার হাফ, পুরো জিনিসটা হোল টু দি পাওয়ার হাফ। আর ঠিক আছে, তো এটাকে আমি আরেকটুখানি লিখতে পারি, হুইচ ইজ ইকুয়ালস টু, এখান থেকে দেখো তোমরা সাইন স্কোয়ার ল্যামডাটাকে এক করে দিতে পারো, এই x ডট স্কোয়ার এখানটায় কমন নিতে পারো, তাহলে আমার এখানটায় দুটো যোগ করে 1 হয়ে যাবে, তাহলে আমার এখানটায় ফাইনাল ফর্ম পড়ে থাকছে 2m ওমেগা y ডট স্কোয়ারকে তুমি vy লিখতে পারো, vy স্কোয়ার ল্যামডা সরি প্লাস vx স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। এটা আমার ম্যাগনিটিউড অফ কোরিওলিস ফোর্স বেরোলো। ঠিক আছে, এবার তুমি একটা জিনিস তুমি দেখো, কোরিওলিস ফোর্সের এখানটায় আই কম্পোনেন্ট আছে, জে কম্পোনেন্ট আছে, কে কম্পোনেন্ট আছে, কে কম্পোনেন্টটা কোন দিকে কাজ করছে একটু বলো তো আমাকে, কে কম্পোনেন্ট অফ কোরিওলিস ফোর্স কোন দিকে কাজ করবে, কেউ একজন বলো, কে কম্পোনেন্টটা কোন দিকে কাজ করবে? উপরে দিয়ে কাজ করবে কি করবে না? কে কম্পোনেন্টটা উপরে দিয়ে কাজ করবে তো? হ্যালো, শোনা যাচ্ছে তো? একটা আওয়াজ দিও। হ্যাঁ স্যার। আচ্ছা, তো এই কে কম্পোনেন্ট যেটা আছে সেটা আমার উপরের দিকে কাজ করবে, তাহলে আমার এখানটায় আমি বলতে পারছি যে আমার দুখানা কম্পোনেন্ট আছে কোরিওলিস ফোর্সেস, হরিজন্টাল কম্পোনেন্ট আছে যেটা আমার এক্স আর ওয়াই বরাবর কাজ করবে, আর একটা কি বলে ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে যেটা আমার জেড বরাবর কাজ করবে। তাহলে এখানটায় লিখে রাখতে পারি হরিজন্টাল কম্পোনেন্ট অফ কোরিওলিস ফোর্স, কম্পোনেন্ট অফ কোরিওলিস ফোর্স সেটা আমার কি হবে, এফসি ব্র্যাকেটে আমি এইচ লিখছি, এফসিএইচ, এটা কোন পার্টটা হবে বলো তো, এটা আমার এক্স আর ওয়াই বরাবর যে কম্পোনেন্ট আছে সেটা হবে, দ্যাট ইজ -2m ওমেগা মাইনাস ওয়াই ডট সাইন ল্যামডা আই ক্যাপ মাইনাস প্লাস এক্স ডট সাইন ল্যামডা জে ক্যাপ। ঠিক আছে, এইটা আমার বেরোচ্ছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, হুইচ ইজ ইকুয়ালস টু মাইনাস 2m ওমেগা সাইন ল্যামডাটা বোথ সাইড থেকে কমন নিতে পারি, 2m ওমেগা সাইন ল্যামডা এক্স ডট মাইনাস ওয়াই ডট আই ক্যাপ প্লাস এক্স ডট জে ক্যাপ। ঠিক আছে, এইটা বেরোলো হরিজন্টাল কম্পোনেন্ট। এটার মডিউলাস ভ্যালু কি হবে, মডিউলাস ভ্যালু অফ হরিজন্টাল কম্পোনেন্ট, মডিউলাস ভ্যালু অফ হরিজন্টাল কম্পোনেন্ট কি হবে, অবভিয়াসলি 2m ওমেগা সাইন ল্যামডা এখানটায় হয়ে যাচ্ছে vy স্কোয়ার প্লাস vx স্কোয়ার টু দি পাওয়ার হাফ, এটা অবভিয়াসলি আমার ভি এর সমান হবে, হুইচ ইজ ইকুয়ালস টু 2m ওমেগা ভি সাইন ল্যামডা as v equals to vx square plus
vy square whole to the power half, vx square plus vy square whole to the power half। তাহলে এই জন্য আমি এখানটায় কি করেছি, এই পার্টটাকে v বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট অফ কোরিওলিস ফোর্স। একই রকম ভাবে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ কোরিওলিস ফোর্স কোনটা হবে? ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ কোরিওলিস ফোর্স, কম্পোনেন্ট অফ কোরিওলিস ফোর্স, সেটা আমার কি হয়ে যাবে, fc সাবস্ক্রিপ্ট v which is equals to minus 2m omega minus x dot cos lambda k cap, k ক্যাপটা থাকবে এখানটায়। এটা হচ্ছে আমার ভার্টিক্যাল কম্পোনেন্টটা। আর এটার মডিউলাস ভ্যালুটা কি হবে? মডিউলাস অফ fc v, মডিউলাস ভ্যালুটা আমার অবভিয়াসলি হবে 2m omega vx স্কয়ার, সরি 2m omega vx cos lambda। ঠিক আছে, এটা হলো আমার মডিউলাস ভ্যালু অফ ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ কোরিওলিস ফোর্স। এবার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা আছে সেইটা আমি করাবো। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এই কোরিওলিস ফোর্সের মধ্যে ফ্রি ফলিং বডির ওপর কোরিওলিস ফোর্সের এফেক্ট, সব থেকে ইম্পর্টেন্ট টপিক কোরিওলিস ফোর্সের আন্ডারে। দ্য এফেক্ট অফ কোরিওলিস ফোর্স Coriolis force on a free falling body, on a freely falling body। এই পার্টটা হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট টপিক কোরিওলিস ফোর্সের আন্ডারে, ভেরি ইম্পর্টেন্ট মার্ক রাখলাম। চলো কি হবে, একই ছবি, ছবিটা আমার আগের মতোই ছবি থাকছে। আহা, এটা গোল করতে পারছি না। ঠিক আছে, এই তো আর্থ রয়েছে এইখানটায়, এইটা সেন্টার, এইটা হচ্ছে আমার পয়েন্ট পি, পয়েন্ট পি। এই পয়েন্ট পি তে আমি এক্স অ্যাক্সিস নেব, এই বরাবর আমার ওয়াই অ্যাক্সিস কাজ করছে, এটা ওয়াই, উপরের দিকে জেড, আমার এই বরাবর ওমেগা কাজ করছে, আর জেড যেটা আছে, যেটা আমার এক্স অ্যাক্সিস আছে, সেটা আমার এই বরাবর কাজ করছে, এক্স অ্যাক্সিস। ঠিক আছে, তো সেই আগের মতোই ছবিটা হচ্ছে, সেম কেস। তাহলে আমার ওমেগার ভ্যালুটাও সেম থাকবে। এখানটায় তোমরা খেয়াল রাখতে পারো, এটা ওয়াই, এটা এক্স, এটা জেড। এক্স আর ওয়াই যেটা আছে সেটা আমার সারফেসে রয়েছে, জেডটা পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অফ আর্থ। তো এই কথাটা একটুখানি লিখে রাখি। এটা আচ্ছা, এখানে এটা হচ্ছে ল্যামডা, ল্যাটিটিউডটা হচ্ছে ল্যামডা, এটা হচ্ছে সেন্টার ও। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে পয়েন্ট পি। ঠিক আছে, তো কথাটা লিখে রাখছি, হেয়ার হেয়ার এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস are on the surface of earth, and z axis
is perpendicular to surface of earth, and omega lies on yz plane. ওমেগা লাইজ অন yz প্লেন। ঠিক আছে, সেম কেস যেটা আগেরটা আমি ধরলাম। তাহলে এক্ষেত্রে এবার তাহলে এখানটা দেখো, ফর এ ফ্রি ফলিং বডি at point P, for a free falling body at point P, এবার একটুখানি বলো তো ভেবে আমাকে, the velocity will be, ভেলোসিটিটা কত হবে? v ভেক্টর ইকুয়ালস টু, একটু দেখে ভেবে বলো যে আমার ভেলোসিটিটা কত হবে ফ্রি ফলিং বডির ক্ষেত্রে, এটার ক্ষেত্রে পয়েন্ট পি তে। বলো। হ্যালো, কানেকশন আছে তো? একটু বলো তো আমাকে। ফ্রি ফলিং বডি আর্থের সারফেসে ওপর থেকে নিচে পড়ছে, তাহলে এই ছবিটা দেখে আন্দাজ করে আমায় বলো যে ভেলোসিটির ফর্মুলাটা কি হবে। আগে যেমন আমরা ধরেছিলাম আগের কেসটায় ভেলোসিটির ফর্মুলাটা vx প্লাস vy, কারণ ওটা সারফেসের মধ্যে ছিল। ফ্রি ফলিং বডি যেটা উপর থেকে নিচে পড়ছে, তার জন্য v এর ফর্মুলাটা কি হবে? হ্যাঁ বলো। z z vz অবভিয়াসলি, কিন্তু প্লাস হবে না মাইনাস? জেড অ্যাক্সিসের দিকে তাকাও, জেড অ্যাক্সিস কোন দিকে আছে? পৃথিবীর সেন্টার থেকে বাইরের দিকে না ভেতরের দিকে? ছবিটা দেখো, সেন্টার বাইরের দিকে। আর ওটা কোথায় পড়ছে? পৃথিবীতে নিচে পড়ছে, পৃথিবীর সেন্টারের দিকে পড়ছে, তাহলে কোন দিকে হবে বলো? ভেতরে, তার মাইনাস। বুঝতে পারলে তো? এটা ইকুয়াল বি মাইনাস ভিজেড জে ক্যাপ। ভি ভেক্টরটা হয়ে যাবে মাইনাস, এইটাই মেন খেলা, মাইনাস ভিজেড কে ক্যাপ ইকুয়ালস টু মাইনাস ভি কে ক্যাপ সে। এই ভিজেডটাকে আমি ভি ধরে নিচ্ছি কারণ এখানটা একটাই আছে। ঠিক আছে, নেগেটিভ as it is falling downwards, that is moving towards negative z axis. ঠিক আছে, তাই জন্য নেগেটিভ হচ্ছে। তাহলে আমার এখানটায় কোলরিস ফোর্স হয়ে যাবে কি? তারপর কোলরিস ফোর্স FC equals to minus 2m omega cross v, 2m omega cross v, that is equals to minus 2m I cap j cap k cap। ওমেগার ভ্যালু কি কি হবে? সেম হবে যেটা আগেরটা ছিল, ওমেগা কস ল্যামডা, সরি ভুল বললাম, আই বরাবর তো 0 আছে, ওমেগা কস ল্যামডা, আর জেড বরাবর কি আছে? ওমেগা সাইন ল্যামডা। এটা তো একবার লিখে দেওয়া উচিত ছিল, যাই হোক। আর এইটা হবে 0 0 মাইনাস 0 0 মাইনাস ভি, এইটা আমি একটু উপরে লিখে দেওয়া উচিত ছিল।
যেখানটা আমি লিখেছি এখানে একটু লিখে দিই, দাস ওমেগা ইকুয়ালস টু দাস ওমেগা ভেক্টর ইকুয়ালস টু ওমেগা কস ল্যামডা জে ক্যাপ প্লাস ওমেগা সাইন ল্যামডা কে ক্যাপ। এটা আমি লিখে দিলাম, ঠিক আছে? ঠিক আগের কেসের মতো, আগের কেসের মতোই হচ্ছে, তোমরা যদি দেখো তোমরা বুঝতে পারবে। ঠিক আগের কেসে যেরকম ভাবে ওমেগাটা আমরা বার করেছিলাম সেভাবেই এটা হচ্ছে, ওমেগা ইকুয়ালস টু ওমেগা কস ল্যামডা জে ক্যাপ প্লাস ওমেগা সাইন ল্যামডা কে ক্যাপ। তাহলে এবার যখন আমি এখানটায় বসাবো, বসিয়ে এবার আমি ক্যালকুলেট করব। চলো ক্যালকুলেট করে দেখো কি বেরোচ্ছে। ক্যালকুলেট করে এটা আমার বেরোচ্ছে ইকুয়ালস টু দেখো এখানটায় আমার শুধু একমাত্র থাকবে হচ্ছে আই ক্যাপ বরাবর 2m ভি ওমেগা কস ল্যামডা আই ক্যাপ, এটাই বেরোচ্ছে 2m ভি ওমেগা কস 2m ভি ওমেগা কস ল্যামডা আই ক্যাপ। এইটা হচ্ছে আমার ফোর্স অ্যালং আই মানে বা জেড অ্যাক্সিস। দিস ফোর্স অ্যাক্টস অন দ্য পজিটিভ, এখানে একটা কথা অ্যাড করতে হবে, দেখো এখানে প্লাস আই ক্যাপ আছে। দিস ফোর্স acts along positive z axis, sorry positive x axis. Hence from the figure we can say that for a particle freely falling in northern hemisphere will be deflected eastwards. খেয়াল করে দেখবে ছবিটা দেখো, এক্সটা কোন দিকে আছে? এক্সটা আছে আমার ইস্ট, পূর্ব দিকে আছে। তুমি যদি এটা পৃথিবীর নকশা মনে করো, তুমি খেয়াল করে দেখো এক্সটা কিন্তু আমার পূর্ব দিকে মুখ, পজিটিভ এক্স অ্যাক্সিসটা আমার পূর্ব দিকে আমার মুখ করে রয়েছে, আর নেগেটিভ এক্স অ্যাক্সিসটা কিন্তু আমার পশ্চিম দিকে থাকছে। তাহলে আমার যে পার্টিকেলটা আছে সেই পার্টিকেলটা আমার কোন দিকে ফল করবে? যদি সেটা, আর পি পয়েন্টটা কোথায় আছে? ছবিতে দেখো নর্দার্ন হেমিস্ফিয়ারে আছে। তো এই অবস্থায় যেহেতু আমার এখানটায় কোরিওলিস ফোর্সটা পজিটিভ বেরোলো, তাহলে এই ফোর্সটা আমার কোথায় কাজ করবে? পজিটিভ এক্স অ্যাক্সিসে কাজ করবে নর্দার্ন হেমিস্ফিয়ারে। আর পার্টিকেলটা কোথায় ডিফ্লেক্ট করবে? ইস্টওয়ার্ডস, মানে ইস্ট সাইডে ডিফ্লেক্ট করবে, পূর্ব দিকে ডিফ্লেক্ট হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে তো এই জায়গাটা? এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো? ছবিটা দেখো, এটা ইস্ট, নর্মালি পৃথিবীর এই সাইডটা নর্থ হয়, এটা আমি কোথাও একটা এঁকে দিই, দাঁড়াও। নর্মালি পৃথিবীর গায়ে, পৃথিবীর যদি তুমি ম্যাপটা দেখো, ম্যাপটা সবসময় এরকম থাকে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তাহলে তোমরা একবার দেখো এক্স অ্যাক্সিসটা যেটা আমার সারফেসের মধ্যে রয়েছে সেটা কোথায়, কোন দিকে মুখ করে রয়েছে? তুমি এখানটায় নর্থ সাইডটা ধরবে না, এখানটায় তুমি ধরো এক্সটা আমার সারফেসের সাথে প্যারালাল রয়েছে, মানে ইস্ট সাইডে রয়েছে, ঠিক কিনা? পজিটিভ এক্স অ্যাক্সিসটা ইস্ট ওয়ার্ড রয়েছে কিনা, বুঝতে পারছো কিনা বলো এই জায়গাটা? এই জায়গাটা বুঝতে পারলে? হ্যালো, এই জায়গাটা বোঝা যাচ্ছে কিনা একটু বলো। হ্যাঁ স্যার। এক্সটা পজিটিভ এক্স অ্যাক্সিসটা ইস্ট বরাবর রয়েছে, কারণ এটা তো আমার সারফেসে রয়েছে, সারফেসটা মনে হচ্ছে এই দিকটা, দ্যাট ইজ টুয়ার্ডস ইস্ট। ঠিক আছে, তো সারফেস হিসাবে ভাববে, কিন্তু খেয়াল রাখবে, মানে তুমি ধরো পৃথিবীর এইখানটায় দাঁড়িয়ে রয়েছে, তোমার ক্ষেত্রে এক্স অ্যাক্সিসটা কিন্তু ইস্ট বরাবর রয়েছে, খেয়াল রাখবে।
জেডটা তোমার উপরের দিকে আকাশের দিকে রয়েছে, আর ওয়াইটা তোমার নর্থের দিকে রয়েছে। এইটা তুমি একটু খেয়াল রাখবে। আচ্ছা, এখান থেকে তাহলে আরেকটা পয়েন্ট পাচ্ছি, ইন কেস অফ সাউদার্ন হেমিস্ফিয়ার, নোট ইন কেস অফ সাউদার্ন হেমিস্ফিয়ার, in case of southern hemisphere, the direction of v z equals to plus v with respect k cap with respect to omega for a free falling body. And Coriolis force becomes fc equals to same হবে, শুধু সামনে মাইনাস চলে আসবে, 2m v omega cos lambda I cap, that is along negative x axis. Hence in southern hemisphere a particle will deflect westwards, পশ্চিম দিকে ডিফ্লেকশন হবে, will be deflected westwards. কেন? ছবিটা একটু এঁকে দিলে বুঝতে পারবে। একটু বাজে রকম ভাবেই আঁকছি, কারণ একটু শর্টে জাস্ট জিনিসটা বোঝাবার জন্য আঁকবো। আরে ইয়ার, হ্যাঁ, তো এই বরাবর তো আমার ওমেগা কাজ করছে, আর এইটা হচ্ছে আমার ধরো সার্কামফারেন্সটা, এইখানটায় আমার সাউদার্ন হেমিস্ফিয়ারে রয়েছে। সাউদার্ন হেমিস্ফিয়ারে যে পার্টিকেলটা আমার ফল করবে জেড, এইটা আমার জেড অ্যাক্সিস। তুমি একটু খেয়াল করে দেখো ওমেগা রেসপেক্টে তাহলে আমার ভেলোসিটিটা পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে, সাউদার্ন হেমিস্ফিয়ারে আর নর্দার্ন হেমিস্ফিয়ারে দুটো রেসপেক্টে তুমি দেখো। এক্ষেত্রে যে বডিটা ফল করছে সেটা তোমার মাইনাস ভি হচ্ছে, মাইনাস ভি ওমেগা রেসপেক্টে। কেন মাইনাস ভি হচ্ছে তুমি খেয়াল করে দেখো, ওমেগা যেদিকে বাড়ছে ভিটা তার উল্টো দিকে রয়েছে, মানে ওমেগা যেদিকে বাড়ছে তার উল্টো দিকে ভিটা পড়ছে, কিন্তু বডিটা পড়ছে। আর এটার ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করে দেখো, ওমেগা যেদিকে বাড়ছে সেই দিকেই কিন্তু ভিটা পড়ছে, তার মানে ফ্রি ফলিং বডি। ওমেগা রেসপেক্টে খেয়াল করে দেখবে ফ্রি ফলিং বডি তার নর্দার্ন হেমিস্ফিয়ারে তার ভেলোসিটি মাইনাস ভি কে গ্যাপ হচ্ছে, কিন্তু সাউদার্ন হেমিস্ফিয়ারে প্লাস ভি কে গ্যাপ হচ্ছে ওমেগা রেসপেক্টে। হচ্ছে কি হচ্ছে না বলো? ওমেগা রেসপেক্টে ভাববে, ওমেগা ডাইরেকশন তো চেঞ্জ হবে না, ওমেগা ডাইরেকশন তো সবসময় একই দিকে থাকবে, ঠিক কি না? হ্যালো, হ্যাঁ স্যার। ওমেগা ডাইরেকশন সবসময় উপরের দিকে থাকবে, হ্যাঁ। কিন্তু যেটা নর্দার্ন হেমিস্ফিয়ারে যখন পার্টিকেলটা পড়ছে তুমি দেখো ভেলোসিটির ডাইরেকশনটা ওমেগার ইনক্রিজের দিকে আছে না ওমেগার ডিক্রিজের দিকে আছে? ওমেগার ডাইরেকশনের দিকে আছে না অপোজিট দিকে আছে? তুমি যদি কম্পোনেন্ট হিসাবে ভাবো, উল্টো দিকে আছে কি নেই? একটু ভেবে দেখো, ওমেগা এইদিকে আছে, ভিটা নিচের দিকে পড়ছে, তাহলে মাইনাস ভি হলো। কিন্তু এক্ষেত্রে যেদিকে ওমেগাটা বাড়ছে সেই দিকেই ওমেগাটা ভিটা রয়েছে, তাই জন্য এটা প্লাস ভি হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ারে। বুঝতে পারছো কি ব্যাপারটা? ওমেগা রেসপেক্টে চিন্তা করবে। স্যার হ্যাঁ স্যার।
বুঝতে পারলে তো এই জায়গাটা এইটা এই জন্যই কিন্তু আমার ওই কেসটা হ্যাঁ হচ্ছে স্যার। যে আমি আগের দিন যেটা বলেছিলাম কোরিয়ালিস ফোর্সের জন্য একটা পার্টিকেল নর্দার্ন হেমিস্ফিয়ারে কোন দিকে মুভ করবে, তার রাইট সাইডে মুভ করবে, আর সাউদার্ন হেমিস্ফিয়ারে তার লেফট সাইডে মুভ করবে, বা সাইক্লোন, এইটাই হচ্ছে কারণ। কিন্তু এই অ্যাক্সিসের এই আইডিয়া থেকে তোমরা বুঝতে পারবে জিনিসটা, ঠিক আছে? তো তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবে উইথ রেসপেক্ট টু ওমেগা, হেন্স এখানে লিখেও রেখেছি উইথ রেসপেক্ট টু ওমেগা ফর এ ফ্রি ফলিং বডি। আচ্ছা, ডিফ্লেকশনটা কত হবে সেটা একটু দেখাও। দ্য ডিফ্লেকশন, deflection along positive x-axis. In northern hemisphere due to Coriolis force. On a free falling body. Free falling body. কত হবে? এবার ডিফ্লেকশনটা আমরা কি করে বার করব? আমরা কি পেয়েছিলাম? fx যেটা ফোর্স অ্যালং x অ্যাক্সিস, যেটা কোরিওলিস ফোর্স, সেটাই হচ্ছে আমার fc সমান। তো fx টাকে আমরা কি লিখতে পারি? fx টাকে লিখতে পারি আমার m d2x dt2, লেখা যেতে পারে কি পারে না, d2x dt2 i cap, x অ্যাক্সিসের ফোর্স ইকুয়ালস টু কোরিওলিস ফোর্সটা কত বেরিয়েছিল? 2m v ওমেগা cos ল্যামডা i ক্যাপ। দু সাইডে i ক্যাপটা কেটে দাও, তাহলে mটাও কেটে দাও, তাহলে তোমার অ্যাক্সিলারেশনটা কি বেরোচ্ছে? d2x dt2 d2x dt2 ইকুয়ালস টু 2 v ওমেগা cos ল্যামডা, ঠিক আছে? 2 v ওমেগা cos ল্যামডা। তুমি এটাকে ইন্টিগ্রেটিং ব্রিগেড ইন্টিগ্রেট করো, কি পাচ্ছ? ইন্টিগ্রেটিং ব্রিগেড dx dt dx dt টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে। এখানটায় আমার কি হবে? আচ্ছা এক সেকেন্ড, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, একটা কেস মিস করেছি, একটা কথা লিখতে হবে। ভেলোসিটি রাখলে চলবে না, হুইচ ইজ ইকুয়ালস টু d2x dt2 ইকুয়ালস টু 2 v এর জায়গায় আমি কি লিখবো? gt ওমেগা cos ল্যামডা, gt ওমেগা cos ল্যামডা। কারণ কি? as for a free falling body velocity equals to acceleration into time, acceleration due to gravity into time, তাই জন্য v এর জায়গায় আমি কি করলাম? gt বসিয়ে দিলাম। তাহলে ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু টাইম উই গেট, with respect to time we get টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেট করো, কি পাবে? লেফট হ্যান্ড সাইড হয়ে যাবে dx dt ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড আমার কি হয়ে যাবে? ইন্টিগ্রেট করলে টি স্কোয়ার বাই টু, টু টু কেটে যাবে, তাহলে জি ওমেগা টি, জি টি স্কোয়ার ওমেগা কস ল্যামডা প্লাস সি ওয়ান, কনসিডারিং, বা সি ওয়ানটাকে কোনোভাবে জিরো করতে হবে, তো কনসিডারিং অ্যাট টি ইকুয়ালস টু জিরো dx dt equals to 0, we get c1 equals to 0, c1 টাও 0 হয়ে গেল, কনস্ট্যান্টটাকে 0 করলাম জোর জবরদস্তি। তাহলে আমার কি হয়ে যাচ্ছে? তাহলে therefore dx dt equals to আমার কি হচ্ছে? লিখো gt স্কয়ার ওমেগা cos ল্যামডা, gt স্কয়ার ওমেগা cos ল্যামডা। Integrating again we get
আরেকবার ইন্টিগ্রেট করলে আমি কি পাবো, x ইকুয়ালস টু, আরেকবার ইন্টিগ্রেট হচ্ছে, এটা হয়ে যাবে টি কিউব, তাহলে আর 1/3 বেরিয়ে আসবে, 1/3 জি টি কিউব ওমেগা কস ল্যামডা প্লাস c2। c2 টাকে জিরো করতে হবে, কনসিডারিং x equals to 0 at t equals to 0, we get c2 equals to 0. Thus আমার x এর ভ্যালুটা কি হয়ে গেল, x equals to, x কি পাচ্ছি 1/3 gt কিউব ওমেগা cos lambda, 1/3 এবার এখানে আমি অনেকগুলো ইকুয়েশন পাবো, এইটা আমার টাইমের রেসপেক্টে ইকুয়েশন পেলাম, এটা যে ইকুয়েশনটা পেলাম এটা আমি টাইমের রেসপেক্টে ইকুয়েশনটা পেলাম। এটা কি, এটা হচ্ছে ডিফ্লেকশন অফ দ্য বডি ইন টাইম t ডিউ টু কোরিওলিস ফিজ, দিস ইজ the deflection or deflection on a freely falling body in time t due to Coriolis force। ঠিক আছে, তো এটা আমি টাইম টি এর রেসপেক্টে পেলাম, ঠিক আছে, টি রয়েছে। এবার আরেকটা আমরা কি করতে পারি, এবার আমরা ধরতে পারি if the body is falling from height h, একটু আওয়াজ দিও তো, কানেকশন আছে তো? আছে স্যার। আচ্ছা, Yes, ফ্রম sir. হাইট h হাইট থেকে যদি বডিটা ফল করে, দেন আমরা কি লিখতে পারি, আমাদের ফর্মুলা মনে আছে, h ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার, ছোটবেলাকার ফর্মুলা। তাহলে এখান থেকে টাইমের আমি কি রিলেশন পাচ্ছি উইথ রেসপেক্ট টু হাইট, t ইকুয়ালস টু 2h বাই g রুট ওভার 2h বাই g। Thus we get x equals to 1/3 g t কিউব, তাহলে t এর জায়গায় আমি বসবো 2h বাই g হোল টু দি পাওয়ার 3/2 ওমেগা cos ল্যামডা। আচ্ছা, এইটাকে যদি আমি আরেকটুখানি ভেঙে চুরে লিখি, তাহলে ফাইনাল ফর্মটা যেটা আসবে একটু ভেঙে চুরে লিখি, 1/3 g আছে। আচ্ছা, এখানটা আমি একটা কাজ করতে পারি, জিটাকে যদি আমি, এখানে কিউব আছে, তাহলে আমি যদি রুট ওভার করে কিউব করে দিই ভেতরটা, তাহলে আমি এখানে 8 পাবো, h কিউব পাবো, নিচে আমি g কিউব পাবো ওমেগা cos ল্যামডা। g কিউব মানে হচ্ছে g স্কোয়ার ইন্টু g, তাহলে একটা g যদি বাইরে আসে, এই ওপরে g সার্টিফিকেট থাকবে, তাহলে আমার মানে এখানে নিচে শুধু g পড়ে থাকবে, এইটাকে যদি বাইরে নিয়ে আসি 2√2 থাকবে, তো হুইচ ইমপ্লাইজ ফাইনাল ফর্ম অফ x, এই ফর্মটাকে মাথায় রাখবে, x ইকুয়ালস টু 2√2 বাই 3, 2√2 বাই 3, ওমেগাটাকে আগে লিখলাম, ওমেগা, এই ওমেগাটাকে আগে নিয়ে আসলাম, ওমেগা ভেতরে আমার কি পড়ে থাকছে, রুট ওভার h কিউব বাই g, বাইরে cos ল্যামডা। এইটা হচ্ছে আমার ডিফ্লেকশনের ফর্মুলা উইথ রেসপেক্ট টু হাইট h। This is the deflection on a freely falling body from height h
এখানে আর টাইম নেই কিন্তু, ফ্রম হাইট h ডিউ টু কোরিওলিস ফোর্স। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা 2√2/3 ওমেগা রুট ওভার h³ / g cos ল্যামডা, আর টাইমের রেসপেক্টে যে ফর্মুলাটা বেরিয়েছে এইটা 1/3 gt³ cos ওমেগা cos ল্যামডা, এই দুটো ফর্মুলাকে তোমরা ভালো করে মাথায় রাখবে, কারণ এইগুলো কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, চলো দুটো এক্সাম্পল নিই, কোরিওলিস ফোর্সের দুখানা অঙ্ক করাই। ঠিক আছে, চলো করা যাক। এই অবধি কারো কোনো অসুবিধা? এই অবধি ক্লিয়ার হয়েছে তো সবার? বলো, এই আচ্ছা। অবধি কারো কোনো অসুবিধা থাকলে বলো, না থাকলে Yes. তাহলে দুটো ছোট্ট অঙ্ক করাই, তাহলে জিনিসটা বুঝতে পারবে। এই ফর্মুলার একটা অঙ্ক করাই, প্রবলেম। Calculate the deflection of a freely falling body calculate the deflection of a freely falling body from a height of 100 meter of 100 meter at 30 ডিগ্রি নর্থ। এই যে 30 ডিগ্রি নর্থ যেটা আছে না, এটা ল্যাটিটিউড দিয়ে দিয়েছে, ল্যাটিটিউড দিয়ে দিয়েছে। তাহলে এটাকে আমাকে কি করতে হবে, সেইভাবে বার করতে হবে। সলিউশন করি। 30 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড, ল্যামডা ইকুয়ালস টু 30 ডিগ্রি in northern hemisphere। ঠিক আছে, তাহলে ল্যামডা পেয়ে গেছি আমরা 30 ডিগ্রি। এইচ কত আমরা জানি, এইচ বলে দিয়েছে 100 মিটার, এইচ ইকুয়ালস টু 100 মিটার। আর কি দেওয়া রয়েছে, জি কত হবে, জি ইকুয়ালস টু, আচ্ছা মিটার তো, চলো মিটারেই কনভার্ট করি, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, জিটা আমাদের দরকার আছে। আর কি চাই, ওমেগা চাই। ওমেগা কত হবে, ওমেগা ইকুয়ালস টু, যেটা আমরা বলেছিলাম ফর্মুলাটা মাথায় রাখতে হবে, 2π/24 ইন্টু 60 ইন্টু 60 রেডিয়ান পার সেকেন্ড। আর কিছু লাগবে, ল্যামডা জানি, এইচ জানি, জি জানি, ওমেগা জানি। ফর্মুলাটা দেখে নি, ল্যামডা, এইচ, জি, ওমেগা সবকিছু দেওয়া আছে। তাহলে দাস ডিফ্লেকশন x equals to 2√2/3 2√2/3 ওমেগা রুট ওভার জি h³/g cos ল্যামডা। বসিয়ে দাও ভ্যালুগুলো, 2√2/3 2π/60 24 ইন্টু 60 ইন্টু 60 রুট ওভার 100 এর কিউব বাই জি, দ্যাট ইজ 9.8 cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি কত হবে, √3/2, 2√2/3 2π 24 ইন্টু 3600। হ্যালো হ্যালো, কানেকশন আছে তো, একটু আওয়াজ দিও তো। হ্যাঁ স্যার আছে।
10 কিউব বাই 9.8 cos 30 ডিগ্রি হবে √3/2। সব ক্যালকুলেট করে দেখো কত বেরোবে। এটা আমার বেরোচ্ছে এরকম 1.895 ইন্টু 10⁻⁻² মিটার বেরোচ্ছে। -2 মিটার মানে 1.895 সেন্টিমিটার হবে। দেখো কত কম ডিফ্লেকশন হচ্ছে, সেন্টিমিটারের অর্ডারে 1.8 সেন্টিমিটার ধরাই যাবে না প্রায়। এই জন্য কোরিওলিস ফোর্স, ঠিক আছে, ক্যালকুলেট করে, স্যার সিম্পল প্রবলেম ছিল, জাস্ট ফর্মুলাটা ফেলবো হয়ে যাবে। আচ্ছা আরেকটা এরকম দেখাই কোরিওলিস ফোর্স, কিন্তু এইটা এবার অন্য ফর্মুলাটা সারফেস অফ দ্য আর্থের জন্য। সারফেস অফ দ্য আর্থের জন্য আরেকটা প্রবলেম দেখিয়ে দিই। ফাইন্ড দ্য হরিজন্টাল, আচ্ছা এখানে ফাইন্ড দ্য হরিজন্টাল কম্পোনেন্ট of Coriolis force acting on a body of mass 1.5 kg moving northward with horizontal velocity with horizontal velocity 100 meter per second and at 30 degree north latitudes। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার প্রশ্ন। Horizontal component of Coriolis force acting on a body of mass 1.5 kg moving northward with horizontal velocity of 100 meter per second at 30 degree north latitudes। কোন ফর্মুলাটা লাগাবো বলতে পারবে? সিম্পল যে কোরিওলিস ফোর্সের ফর্মুলা। আচ্ছা তার আগে নর্থওয়ার্ড মুভ করছে, নর্থওয়ার্ড মুভ করা মানে কোন দিকটা হতে পারে বলতো? যদি আমি একটু ছবিটা দেখি, এটার জন্য আমি তোমাদের এই ছবিটাই নিয়ে আসছি। এই ছবিটাই কিন্তু জেনারেল পিকচার, এইটাই কিন্তু জেনারেল পিকচার, সব ডেরিভেশন করার জন্য করা হয়েছিল। এইটা দেখে আমায় বলো তো নর্থওয়ার্ড মুভ করছে বলে কোন অ্যাক্সিস বরাবর মুভ করছে, এক্স ওয়াই না জেড? এই ছবিটা দেখে একটুখানি বলো, ছবিটা আসছে তো? এই ছবিটা দেখে একটু আন্দাজ করে বলো নর্থওয়ার্ড মুভ করছে মানে কোন অ্যাক্সিস বরাবর মুভ করছে। নর্থওয়ার্ড মুভ করছে বলতে কোন কোন অ্যাক্সিস বরাবর মুভ করছে একটু দেখে বলো তো আমাকে। এক্স অ্যাক্সিস স্যার। না, এক্স অ্যাক্সিসটা কিন্তু ইস্টওয়ার্ড, এটা আমি বলেছিলাম আগে। নর্থওয়ার্ড মুভ করছে মানে ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করছে। আমি এক কাজ করছি, এই যে আমি এইখানটায় লিখেছি তো এর করসপন্ডিং আমি নিচে দিয়ে দিচ্ছি। এইটা দেখে সবসময় তাহলে এই দুটোকে একসাথে মাথায় রাখার চেষ্টা করবে। নর্থওয়ার্ড হচ্ছে পজিটিভ ওয়াই, সাউথওয়ার্ড হচ্ছে নেগেটিভ ওয়াই, ইস্টওয়ার্ড হচ্ছে পজিটিভ এক্স, আর ওয়েস্টওয়ার্ড হচ্ছে নেগেটিভ এক্স। মাথায় থাকবে? এবার এবার আশা করছি মাথায় থাকবে। এই দুটোকে কম্পেয়ার করবে, মাথায় রাখবে। এই দুটো ছবিকে মাথায় রাখবে।
আর যাই হোক এটা এরকম ভাবে আঁকবো না, অসুবিধা হবে বুঝতে। এই দুটোকে মাথায় রাখবে। নর্থওয়ার্ড হচ্ছে ওয়াই, সাউথওয়ার্ড হচ্ছে মাইনাস ওয়াই, ইস্টওয়ার্ড হচ্ছে প্লাস এক্স, ওয়েস্টওয়ার্ড হচ্ছে মাইনাস এক্স। ঠিক আছে তো? ঠিক আছে স্যার। তাহলে এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর নর্থওয়ার্ড মুভ করছে মানে পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করছে। তো পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করছে মানে কি, এখানে আমি একটু লিখে দিই সলিউশন। The particle is moving northward পার্টিকেল না বডি কি ছিল, যাই হোক যাই ছিল বডি, দ্য বডি ইজ মুভিং নর্থওয়ার্ড, is moving northward that is along positive y axis. Positive y axis. Thus velocity of the particle কি হয়ে যাবে, v equals to v j cap, v equals to v j cap only, v টা কত 100 মিটার পার সেকেন্ড, তাহলে 100 j cap মিটার পার সেকেন্ড, 100 j cap meter per second, and the angular velocity এটা সবসময় বলেছি মনে রাখতে, ওমেগা ভেক্টরটা কি হবে, ওমেগা ভেক্টর ইকুয়ালস টু ওমেগা কস ল্যামডা জে ক্যাপ প্লাস ওমেগা সাইন ল্যামডা কে ক্যাপ, এটা বলেছিলাম একদম সবসময় মাথায় রাখতে এই রিলেশনটা। তাহলে এখানটায় আবার কি হচ্ছে, কস কত হেয়ার ল্যামডা ইকুয়ালস টু 30 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ, দাস ওমেগা ভেক্টর কি হয়ে যাবে, ওমেগা ভেক্টর ইকুয়ালস টু ওমেগা কস 30 ডিগ্রি জে ক্যাপ প্লাস ওমেগা সাইন 30 ডিগ্রি কে ক্যাপ। তাহলে কস 30 ডিগ্রি কত হবে, ওমেগা কস 30 ডিগ্রি মানে রুট 3/2 জে ক্যাপ প্লাস সাইন 30 ডিগ্রি হাফ হয় ওমেগা ইন্টু হাফ কে ক্যাপ। ঠিক আছে, দাস কোরিওলিস ফোর্স, কোরিওলিস ফোর্স FC ভেক্টর ইকুয়ালস টু মাইনাস 2m ওমেগা ক্রস v, that is equals to minus 2m, এখানটায় ওমেগা ক্রস v এর জায়গায় ভেক্টর ফর্মে লিখে দাও i j k ক্যাপ। আচ্ছা ওমেগার ফর্মুলা কি আছে, ওমেগাটা আছে i তে কিছু নেই, j তে আর k তে এইটা আছে, তাহলে i তে 0, এখানটায় হচ্ছে ওমেগা রুট 3/2 ওমেগা, আর k তে হবে আমার ওমেগা বাই 2, আর ভিতে আমার কি আছে, ভিতে একমাত্র যে কম্পোনেন্ট আছে মানে 100 এখানটায় থাকবে, বাকিটা 0। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার ফর্মুলা। তো একটা জিনিস তোমরা দেখো এখানে বোঝা যাচ্ছে যে এখানটায় আমার কোন কম্পোনেন্টটা থাকবে, শুধু আমার আই কম্পোনেন্টটা থাকবে, বাকি আই কম্পোনেন্টটা শুধু থাকছে, যে কম্পোনেন্টটাও আমার 0 হয়ে যাচ্ছে, কে কম্পোনেন্টটাও আমার 0 হয়ে যাচ্ছে, কারণ আই দুখানা 0 আছে। তাহলে আমার এখানটায় শুধু আই কম্পোনেন্ট পড়ে থাকবে, দ্যাট ইজ মাইনাস 2m আই কম্পোনেন্টের সাথে কি থাকছে, এইটা তো 0 হয়ে যাচ্ছে, এইটা মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস 2m মাইনাস 10 ওমেগা বাই 2, মাইনাস 10 ইন্টু ওমেগা বাই 2
আই ক্যাপ, 2 কেটে যাচ্ছে আমার এখানটায়, তাহলে সবকিছু কেটে কুটে হচ্ছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, দ্যাট ইজ 100 ওমেগা, m ওমেগা ইন্টু 100 আই ক্যাপ। আচ্ছা ওমেগাটা কত হবে, ওমেগার এমটা তো হবে 1.5, ওমেগার ভ্যালু সবসময় মাথায় রাখবে পৃথিবীর রোটেশন, তাহলে এটা 2 পাই ইন্টু 24 ইন্টু 3600 ইন্টু 100 আই ক্যাপ। ক্যালকুলেট করলে এটা আলটিমেটলি এটা বেরোবে হচ্ছে সামথিং লাইক এরকম বেরোচ্ছে আমার 0.01094 নিউটন। এইটা হচ্ছে আমার কোরিওলিস ফোর্সের মান 0.01094 নিউটন। আচ্ছা এখানটায় আমার এটা আমার লেখা রয়েছে, এখানটায় তোমাদের এটাকে আমি লিখে রাখতে পারি যে নোট অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ আর্থ of Earth's rotation omega equals to 2 pi by 24 into 3600। এটা ক্যালকুলেট করলে এই জিনিসটা বেরোবে 7 পয়েন্ট, এটা মনেও রাখতে পারো, কাজে লাগতে পারে, 7.29 10 to the power 5, 7.29 into 10 to the power 5 রেডিয়ান পার সেকেন্ড। না হলে বেস্ট হচ্ছে এইটাই মনে রেখো, ক্যালকুলেটারে ফেলে দেবে, এটা মনে রাখা বেশি ইজি। ঠিক আছে, তাহলে এরকম কিছু প্রবলেমস আসতে পারে কোরিওলিস ফোর্সের। আশা করছি বুঝতে পেরেছো।